السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا بكم جميعا أيها الإخوة المعلمون في دورة تدريب المعلمين تحت رعاية معهد تدريب المعلمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আজকে সর্বশেষ ক্লাসে উপনীত হয়েছি। যদিও আজকে আমাদের নবম ক্লাস। আজকে আমরা নবম এবং দশম দুটি ক্লাসে আজকে আমরা শেষ করব ইনশাল্লাহ। যেন আজকের প্রথম ক্লাস আমরা শুরু করছি আমাদের অফিস পলিটিক্স, অর্থাৎ আমরা যেখানে কাজ করি বা যেখানে আমরা এই চাকরি করি, সেটা নিজের ব্যবসা হোক বা নিজের প্রতিষ্ঠান হোক, অথবা আমি অন্য কারো কোনো প্রতিষ্ঠানে চাকরি করি, সেই বিষয়ক আমরা কিছু আলাপ আলোচনা করব। তো আজকের এই নবম ক্লাসে আপনাদেরকে আমি আন্তরিকতার সাথে আমি স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সিহাত আফিয়ার সাথে দীর্ঘায়ু কামনা করে আজকের এই ক্লাস আমি শুরু করছি। তো প্রথমেই কথা হলো যে আমাদের জীবনের পুরুষ বলতেই আমাদের কাজ হলো তাকে কাজ করে খেতে হবে, তাকে উপার্জন করতে হবে, তার উপরেই উপার্জনের দায়িত্ব ন্যস্ত করা আছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র পুরুষরাই কাজ করবে, মহিলারা কি কাজ করবে না? হ্যাঁ, মহিলারাও কখনো কখনো সময়ের অনুপাতে বিভিন্ন সময় কাজে কর্মে তারাও যুক্ত হয়। আর বর্তমান তো এটা আমাদের একটা এই স্বাভাবিক রীতিনীতি হয়ে গিয়েছে যে মেয়েরাও কাজ করে খেতে হবে, এবং মেয়েরা এটা চিন্তাই করে যে আমি, আমার বাবা মা আমাকে এত পড়ালেখা করিয়েছে, আমি আসলে চাকরি করে না খেলে তো এটা কেমন দেখা যায়, কেমন কেমন দেখা যায়। আবার অনেক পরিবারও আছে যে মেয়েদেরকেও বাধ্য করে যে তোমাকে পড়ালেখা করিয়েছি, আমার একটা হক আছে না, তুমি কাজকর্ম করে অন্তত মিনিমাম আমাদেরকে তোমার বেতনের হাফ আমাদের দিতে হবে, নয়তো তোমাকে এত পড়ালেখা করে করিয়ে আমাদের লাভ কি হলো। এ ধরনের অনেক ফ্যামিলিও আছে। গত কয়েকদিন আগে এই কেস যুক্তই একজন মহিলা একটা প্রশ্ন করেছিলেন যে আমার এই বর্তমান যে শ্বশুরালয় সেটা থেকে কোনো চাপ নেই, এবং আমি যদি চাকরি নাও করি তাও কোনো অসুবিধা নেই, আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো। তারপরও আমার বাবা মা চাচ্ছে আমি যেন কাজ করে, এই, সে রানিং একটা জবে ছিল, তো সেই জবটা সে যেন কন্টিনিউ করে এবং বাবা মাকে প্রতি মাসে অর্ধেক টাকা দেয়। রিজন কি? রিজন হলো বাবা মা যে তাকে কষ্ট করে টাকা খরচ করে অনেক বড় শিক্ষিত করেছে, সেটার প্রতিদান হিসেবে বাবা মাকে চাকরি করে টাকা দিতে হবে, আর না হয় সারা জীবন এই বাবা মার দাবির তলে সেই মেয়ে থাকবে, এ ধরনের বলেছে। তো বিষয়টা বর্তমান সমাজগতভাবে বা যে কোনো অ্যাঙ্গেল থেকেই বলেন, যে এটা বাধ্য হয়ে হোক সদিচ্ছাই হোক যেভাবেই হোক, আমাদের কিন্তু আসলে কাজ করে খেতে হয়, আমাদের কাজ করতে হয়, আমাদের কাজ করতে হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের যেহেতু অবশ্যই কাজকর্ম করতে হবে যেভাবেই হোক, পেট যেহেতু আছে আমাদের কাজকর্ম চালিয়ে যেতে হবে, কিন্তু কথা হলো যে আমরা যে জায়গাতে কাজ করব, আমরা যে জায়গাতে জব করব, বা আমি যাদেরকে দিয়ে জব করাবো তাদের সাথে আমার মুআমালাত কি হবে, এবং আমি যে কাজটা করতেছি কিভাবে আমি সেই কাজটা এই মানে কন্টিনিউ করলে সেই কাজটা দাওয়াম হিসেবে আমি যদি ধরে রাখি, সেক্ষেত্রে আমি কি ধরনের ভূমিকা আমার সেই কর্মক্ষেত্রে এই ধারণ করলে, কি ধরনের ভূমিকা ধারণ করলে আমি সেখানে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবো, সবচেয়ে বেশি উপকৃত হতে পারবো, এটাই হলো আজকের আমাদের আলোচনা। যে আপনি আমরা অনেক সময় দেখি যে আমরা কাজ করতেছি, অনেক কাজ করছি, কিন্তু আমাদের কোনো এই প্রমোশন নেই, আমাদেরকে কোনো মূল্যায়ন করছে না, আমাদের কোনো রকমের কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফালাচ্ছে না। এটার আসলে মূল কারণ কি? আবার দেখা যাচ্ছে আমার সাথে আমার পাশে একজন শিক্ষক আছে, সে আসছে নতুন, কিন্তু তার বেতন হয়ে গেছে 15,000, 20,000, 30,000 টাকা। আর আমার বেতন সেই যে মানে পুরা কপাল নিয়ে আমরা 7,000 টাকায় মানে জয়েন করেছিলাম, সেই 7,000 টাকাই আসলে আমাদের জীবনের জন্য এনাফ। মুহতামিম সাহেব বলেন, কমিটি বলেন, সবাই মনে করে যে তোমার এই 7,000 টাকার জন্যই তুমি যথেষ্ট, এর চেয়ে বেশি আসলে আমরা তোমাকে দিতে পারবো না, কারণ তোমার সেই স্কিল নেই। সুতরাং আমাদের কর্মক্ষেত্র আমরা কিভাবে ধরে রাখবো, কিভাবে কাজ করলে সেটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, এটা আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি আশা করছি আপনাদেরকে কিছুটা টাচ আমি দিতে পেরেছি। সুতরাং বি এ কিং ইন ওয়ার্ক প্লেস,
আপনি আপনার আপনি আপনার ওয়ার্ক প্লেসে, আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি কিভাবে একজন কিং হয়ে যেতে পারেন, আপনি কিভাবে একজন এটাকে কি বলে রাজা বাদশার মতো হয়ে যেতে পারেন আপনি, সেখানে আপনার প্রফেশনাল ভাবে আপনি সবার কাছে সমাদৃত কিভাবে হয়ে যেতে পারেন। হ্যাঁ, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করতেছি। সুতরাং প্রথম কথাই হলো, বি রেসপেক্টফুল টু ইউর ওয়ার্ক। আপনি আপনার চাকরিকে সম্মান করুন। প্রথম কথাই হলো, আপনি যে চাকরিই করেন, সেটা আল্লাহর হস্তে করেন, বেতনভুক্ত করেন, নিজের ইচ্ছায় করেন, বাধ্য হয়ে করেন, যেভাবেই করেন, আপনি আপনার চাকরিকে সম্মান করুন। বি রেসপেক্টফুল টু ইউর ওয়ার্ক। আপনি আপনার চাকরির প্রতি শ্রদ্ধাশীল হন। চাকরির যত ছোট হোক বা বড়ই হোক, সে চাকরিকে আপনি সম্মান করুন। কেন সম্মান করবেন? রিজিকের এই ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন। আপনি যত সম্মান দেখাবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের নিয়ামত তত বেশি বাড়িয়ে দিবেন। আপনি যত সম্মান দেখাবেন, রিজিকের নিয়ামত আল্লাহ তাআলা তত বেশি বাড়িয়ে দিবেন। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সেটার অকৃতজ্ঞতা করি, যেমন মনে করেন আপনি একটা চাকরিতে আছেন, আপনি চাইলেই সেটাকে আমি সম্ভবত গত এই সিফাতে মুদাররিস অথবা ক্লাস ম্যানেজমেন্ট কোন একটা ক্লাসে বলেছিলাম আমরা, যে আমার সামর্থ্য আছে, আমার শক্তি আছে, যে একটা কাজ আমি 10 মিনিটে করতে পারি, কিন্তু সেই কাজটা আমি করলাম 30 মিনিটে। তাহলে বাকি যে 20 মিনিট অতিরিক্ত আমি খেলাম, সেই অতিরিক্ত খাওয়াটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং কখনো কখনো এমন হতে পারে, সেই যে অতিরিক্ত 20 মিনিট আমি হেলায় খেলায় খেয়ে ফেললাম, এটার জন্য আমার রিজিক সংকীর্ণ হয়ে যেতে পারে। এজন্য আমরা খেয়াল করব সবসময়, যে আমরা যে যে চাকরি করি, যে যেখানেই আমরা আছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাধ্য হয়ে হোক, এই যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা থাকি না কেন, সেই চাকরিটাকে আমরা 100% সম্মান করব। 100% আমার সর্বোচ্চটুকু ইফোর্ট সেটাতে আমরা দিব, এবং আমার মাধ্যমে প্রতিষ্ঠান কি ধরনের উপকৃত হতে পারে সেটা আমি সার্বক্ষণিক চিন্তা করব। আমাদের মধ্যে আপনার অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা দেখবেন যে কিছু হলেই চাকরি ছেড়ে দেন। কেন? তার ভাল লাগছে না। তাকে কেন বলা হচ্ছে যে তুমি একটু অতিরিক্ত ওভারটাইম করো, তুমি একটু আর্লি চলে আসো, তুমি একটু সকাল সকাল চলে আসো, ছুটি দিতে একটু দেরি হলো কেন, সাপ্তাহিক ছুটিতে একটু বিলম্ব হলো কেন, মাসিক ছুটিতে এত হেরফের হলো কেন, ভাই বাৎসরিক ছুটি, পরীক্ষার ছুটি, এগুলোতে এত সমস্যা কেন? চিন্তা করে বিভিন্ন রকমের সিনক্রিয়েট তারা করতে চায়। অথচ আহ, যারা প্রফেশনাল মানের চাকরির প্রতি সম্মান রেখে কাজ করে, তাদের চাকরিও কখনো যায় না, তারা সর্বদা সম্মানের সাথে থাকে। আমি যদি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই, এই এই আমাদের সালমান ভাই, আপনারা সবাই চিনে থাকবেন সালমান ফার্সি ভাই, বেফাকে তিনি চাকরি করেন। একটা লম্বা সময় যাবত তিনি বেফাকে আছেন। উনার স্বাভাবিক ডিউটি টাইম হলো 9টা থেকে 5টা পর্যন্ত। সেই ব্যক্তি বর্তমানে গত 2 মাসের উপরে হলো লাগাতার রাত 10টা 11টা পর্যন্ত কাজ করতেছেন, লাগাতার রাত 8টা পর্যন্ত কাজ করতেছেন, কোনো ধরনের প্রশ্ন ছাড়াই। ফলে কি হইলো, ওখানে যারা আছে তারা তাকে সম্মান করবে। তার বেতন যদি কখনো চিন্তা করে যে আমার কোনো কর্মীদের বেতন বাড়ানো দরকার, সবার আগে তার চিন্তা করবে। পক্ষান্তরে যদি তার সাথে আরেকজন কোনো ব্যক্তি থাকে, যে ব্যক্তি 5টা বাজলেই তার মাথার মধ্যে এই নাড়াচাড়া শুরু হয়ে যায়, যে আমি কখন বাসায় যাব, কখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, কখন আমি আমার অমুকের সাথে যাব, কখন আমি গিয়ে বাচ্চার চেহারা দেখবো, কখন আমি বাজারে যাব, আমি স্মোক করতে পারতেছি না, আমি একটু দ্রুত স্মোকে যাই, আমার মোবাইল টিপতে পারতেছি না, আজকের একটা মানে সিরিজ আছে সেটা আমি দেখবো, এজন্য আমার দ্রুত বের হতে হবে। এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা কাজ করে বা চাকরি করে, আসলে তারা তারা কখনো চাকরিতে লাস্টিং করতে পারে না, তাদের বেতনও কখনো বৃদ্ধি পায় না। এইভাবেই তাদের জীবনযাত্রা একদম শেষ পর্যন্ত যায়। যেই সময় গিয়ে সে 2, 4, 50 লাখ টাকার মালিক থাকা দরকার, সেই বয়সে তার 2, 4, 5 লাখ টাকা ঋণ থাকে। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো তার মনোযোগ চাকরিতে ছিল না, তার মনোযোগ টাকা পয়সা ইনকামের প্রতি ছিল না, তার মনোযোগ তার চাকরির প্রতি সম্মানে ছিল না, সে নিজেকে মূল্যায়ন করতে পারেনি। এজন্য তার এই দুরবস্থা। এজন্য আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই ভিডিও দেখবেন এবং শুনবেন, প্রত্যেকের কাছে আমার জরুরি রিকোয়েস্ট থাকবে এটা, যে আমরা যেন প্রত্যেকেই আমরা যে কাজই করি, যে চাকরিই করি, সেই চাকরিতে যেন আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্ট দিতে পারি, আমরা যেন সর্বোচ্চ ইফোর্ট দিতে পারি। এটা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ আমরা করব।
আচ্ছা, এরপরে হইল প্রপার ড্রেস কোড। সাংঘাতিক একটা বিষয়। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম, আমাদের ড্রেস আপ, আমাদের পোশাক পরিচ্ছদ, এটা আমাদের কেমন হওয়া উচিত। আমি জবে গেলাম, চাকরিতে গেলাম, আমার ড্রেসটা, এটা আমার পাঞ্জাবি হোক, পায়জামা হোক, আমার বোরকা হোক, বা আমি এই ওড়না হোক, অথবা আমার কোনো সেলোয়ার কামিজ হোক, আমার টুপিটা হোক, আমার পাগড়িটা হোক, এমন ভাবে পরে গেলাম যে এটা কত শত জন্মের ময়লা কাপড়, অথবা এটা পরিষ্কারই করেছি, এটা একটু আয়রন করে নেই, বল্টে বল্টে আছে। ফলে আমাদের কিন্তু এমনটা হয়ে যায়। ফলে হয় কি, আমি যে একটা মানসম্মত একটা মিটিং এ বসবো, বা মাদ্রাসার যে মুহতামিম আছে, বা আমার প্রতিষ্ঠানের যে বস আছে, তিনি যে আমাকে নিয়ে একটা আশা জাগবে তার মনে, তিনি যে তার মনে একটা আশা জাগা নিয়ে কাজ করবে, সামনে যাবে কোনো একটা বড় মিটিং এ আপনাকে প্রেজেন্ট করবে, সেই সাহসটা আসলে করতে পারে না। কেন? এই যে শুরু থেকেই আপনাকে যে দেখে আসছে আপনি নিজের প্রতি অযত্নশীল, আপনি ড্রেস কোড আপনি ভালো করে পরেন না, আপনি একটা আয়রন যুক্ত কাপড় পরেন না, মাঝে মাঝে হুটহাট করে ময়লা কাপড় পরে চলে আসেন, আপনি যেটাকে আবাদি বলে, বা অনেক জায়গাতে এটাকে আবাদি শব্দ বলে, যে আপনার নিজের প্রতি কোনো যত্ন নেই। চাকরি করার দরকার, আসছেন, কোনো মতো করছেন, অনেক সময় কাপড় থেকে দুর্গন্ধ আসতেছে, অনেক সময় শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, এভাবেই চাকরি আপনি চালিয়ে যাচ্ছেন। ফলে ওই চাকরিও লাস্টিং করবে না, এবং আপনাকে যে প্রমোশন দিয়ে কোথাও পাঠাবে সেটা আসলে কখনো করবে না। সুতরাং প্রপার ড্রেস কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার একদম রাইট সুন্দর পোশাক পরিচ্ছদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি অফিসে কি পড়ছেন, কি পড়েছেন, এবং কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন, সেটাই বলে দেয় আপনি অফিসকে কতটা গুরুত্ব দিচ্ছেন। আপনি সাধারণত আমরা কোথাও বড় বিবাহের দাওয়াত হলে, আরো বড় কোনো দাওয়াত হলে, সেখানে আমরা যাওয়ার জন্য কিন্তু আগে ২-৩টা ড্রেস নতুন করে বানিয়ে নিই। কখনো কখনো এমন হয় যে দামি দামি পোশাক পরি। কেন? আরে বাবা, আমি আমার বন্ধুর বিয়েতে যাব, আমার বান্ধবীর বিয়েতে যাব, আমার খালার বাড়ি নানুর বাড়ি কোথাও আমি যাব, আমার ড্রেসটা এত ময়লা হলে তারা কি বলবে, এ ধরনের মেন্টালিটি আমাদের থাকে। তাহলে সেই জায়গাতে যদি আমি মূল্যায়ন করে যদি আমি ড্রেস কোড চেঞ্জ করতে পারি, তাহলে যেই জায়গার থেকে আমার রিজিক আসতেছে, যেই জায়গাতে প্রতিনিয়ত তাদের সাথে মিশতেছি, এবং তাদের সাথে প্রতিনিয়ত থাকার ফলে আমার প্রমোশন হবে, আমার সম্মান বাড়বে, তাদের মাধ্যমেই আমার সম্মান সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে, সেই জায়গাতে কেন আমি আপনি সেটাকে গুরুত্ব দিচ্ছি না, বা কিভাবে দিচ্ছি, সেটা নির্ভর করবে আপনার চলাফেরার ঢং, আপনার পোশাক পরিচ্ছদের ঢং, আপনার কথাবার্তার ঢং। সুতরাং আমরা পোশাক পরিচ্ছদ এখানে ভালো করার ক্ষেত্রে কয়েকটা জিনিসে খেয়াল রাখতে পারি। এক নাম্বার হলো আমাদের মোজা হইতে সাবধান। আমরা অনেকেই মোজা পরি, মাদ্রাসার হোক, মাদ্রাসার বাহিরে যারা আছি, প্রত্যেকে আমরা মোজা পরি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের মোজা থেকে সাবধান, কারণ মোজা এমন এক জিনিস, আপনি পরে কিছু সময় গেলে মোজা থেকে দুর্গন্ধ চলে আসে। এজন্য আমরা যখনই অফিসে যাব, আমরা প্রথম খেয়াল করবো যে মোজাটা আমার ঠিক আছে কিনা। এজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনার ২ জোড়া কিংবা ৩ জোড়া মোজা থাকবে, প্রতিদিন ১ জোড়া করে পরে যাবেন। সেই জোড়া পরে গিয়ে এসে আবার এটাকে ধুয়ে দিবেন, অন্য নতুন ১ জোড়া পরবেন। তাহলে সেই দুর্গন্ধটা যেটা আছে, এই দুর্গন্ধটা আর কখনোই কাউকে কোনো ধরনের কষ্ট দিবে না। আরো আরো সহজ পন্থা হলো আপনি মোজার মধ্যে পাউডার মারেন। পাউডার বলতে আপনার ওই যে এই কি বলে, ঘামাচি পাউডার আছে, এ ধরনের যেই মানে সুগন্ধি যুক্ত পাউডার আছে, সেই পাউডার গুলো আপনি মারতে পারেন। তাও যদি না পারেন, আপনার যদি কোনো সেন্ট থাকে, আপনি হালকা সেন্ট মেরে দেন, তাহলে দুর্গন্ধটা কখনো অন্য কাউকে কাবু করবে না। ২ নাম্বার হলো ঘাম হইতে সাবধান। আমাদের শরীরে প্রচন্ড ঘাম থাকে, আমরা দৌড়ে আসছি, তাড়াহুড়া করে আসছি, একটা কাজ প্রচন্ড মেহনত করে মাদ্রাসার ভিতরে বা প্রতিষ্ঠানের ভিতরে খুব মেহনত করে কাজ করছি, বাচ্চাদেরকে দিয়ে কাজ করাইছি, ফলে আমি প্রচন্ড ঘেমে গেছি। ঘেমে যাওয়ার পরে কিন্তু আমরা সেটার প্রতি অসতর্ক থাকি, আমার সেই ঘামটা শরীরে শুকায়, কাপড়ে শুকায়, দেন আমি যদি কারো সামনে যাই, তিনি প্রচন্ড কষ্ট পান, এবং মানে না পারেন বলতে, না পারতেন সহ্য করতে, আস্তে করে আপনাকে এই কাট করে দেন, অথবা তিনি নিজে এই সামনে থেকে চলে যান। তো এই জায়গা থেকেও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি ঘেমে যাই, তাহলে প্রথম কাজ হলো সাথে যদি টিস্যু থাকে, টিস্যু দিয়ে আমরা ভালো করে মুছে ফেলবো। তাও যদি না পারি, ওয়াশরুমে গিয়ে আমরা ভালো করে হাত পা গুলো ধুয়ে ফেলবো। প্রয়োজনে আপনার কাপড়টা খুলে আপনি শরীরটাকে হালকা মুছে ফেলবেন, হালকা মুছে ফেলবেন। ফলে আপনার কিন্তু যেই এই ঘাম টাম যা কিছু ছিল, এটা দুর্গন্ধটা আস্তে চলে যাবে। অথবা আপনি মোটামুটি ঘামটাকে মুছে ফ্রেশ হয়ে জাস্ট দেখবেন যে ঘামের গন্ধটা আছে কিনা, যদি না থাকে আপনি হালকা একটু পারফিউম মেরে দেন, সবকিছু ঠিক হয়ে যাবে। গন্ধ হইতে সাবধান। আপনি অনেক সময় আমরা পারফিউম ব্যবহার করি ভালো কাজের জন্য,
যে সর্বনাশ, আমি এত দামি একটা পারফিউম ব্যবহার করছি, কার কাছে খারাপ লাগতে পারে। এই ভালোর চিন্তা করেও অনেক সময় আমরা যখন পারফিউম ব্যবহার করি, সেই পারফিউম মাসালায় দিলে এমন পরিস্থিতি দাঁড়ায়, সেই পারফিউমে মনে করেন যে সামনের যা আছে সবাইকে হার্ট অ্যাটাক করার পরিস্থিতি তৈরি করে ফেলে। যে পারফিউমের মানে গ্রানটা এত বেশি করা হয় আর এত বেশি আপনার এই অসহ্যজনক হয়, সেটা মনে করেন যে সাথে সাথে হার্ট স্ট্রোক করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এজন্য আপনি যেখানে যাবেন, যেই পরিবেশে যাবেন, আগে নিজেকে জাজ করবেন যে আপনি যে পারফিউমটা লাগাচ্ছেন আদৌ এটা আপনার ডানে বামের মানুষের সহ্য ক্ষমতা আছে কিনা, তারা এটাকে নিতে পারে কিনা, বা এটা আদৌ মানে অধিকাংশ মানুষ এটাকে পছন্দ করে কিনা। এজন্য এটা যদি আপনি রিসার্চ করার কোনো সুযোগ না পান, তাহলে সবচেয়ে সহজ ওয়ে হলো যে আপনি একদম এমন একটা নর্মাল পারফিউম ব্যবহার করবেন যেটা সচরাচর এই 80 থেকে 90% মানুষ পছন্দ করে। হালকা একটু মিষ্টি গ্রান হইতে পারে, বা এই এ ধরনের একদম স্বাভাবিক ন্যাচারাল যে গ্রানটা আছে, এটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। ফলে আপনার সামনে যে আসবে আপনাকে অপছন্দ করার কোনো সুযোগ নেই। ভালো না বাসো, অন্তত আপনাকে খারাপ বলবে না, আপনাকে কাছে টানবে। বিভিন্ন জায়গাতে বসলে সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার কাছাকাছি আসতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে। এভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি আমাদের কর্মক্ষেত্রে, আমার বিশ্বাস আপনার প্রমোশন হওয়া বলেন, আপনার বেতন বৃদ্ধি বলেন, আপনার ইজ্জত সম্মান বলেন, যা কিছু আছে, ওভারঅল সব কিছু কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। কেমন? সুতরাং আমরা এটার প্রতি খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে একটু বলবেন আমার আমার কথাগুলো আপনাদের পর্যন্ত ক্লিয়ার আছে কিনা, এবং আমি বোঝাতে পারছি কিনা, যে আমার কথাগুলো কতটুকু ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন। যারা শুনছেন আমাকে একটু মেসেজ দিবেন কমপ্লিট আছে কিনা। ঠিক আছে। দেন হলো নেভার লেট ইন অফিস। আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, নেভার লেট ইন অফিস। আপনি কখনোই অফিসে আসতে দেরি করবেন না। আমরা চিন্তা করি বস তো আমাদেরকে কিছু বলেই না। মোতায়েম সাহেবের সাথে আমার মানে সাংঘাতিক লেভেলের সম্পর্ক আছে। আমি যদি 2 দিনও ক্লাসে না যাই, মোতায়েম সাহেব আমার কোনো বেতন কাটবে না। নেভার লেট ইন অফিস। আপনি কখনোই আপনার কর্মক্ষেত্রে যেতে কখনোই লেট করবেন না। বরং কি করবেন, আপনি প্রয়োজনে 30 মিনিট আগে আসার চেষ্টা করবেন। আপনি ক্লাস টাইমের আরো 10 মিনিট আগে আপনি সেখানে পৌঁছে যাবেন। কেন পৌঁছে যাবেন? যে 80% বস নোটিস করে অফিসে কারা আগে ঢুকেছে। অর্থাৎ আপনাকে যে প্রমোশন দিবে, আপনাকে যে ভালো একটা কাজে লাগাবে, আপনার যে বেতন বাড়াবে, এটার জন্য মোতায়েমের সাথে আপনার যত ধরনের সখ্যতায় থাকুক, একদম মনে করেন যে আপনার এত মানে হায়ার লেভেলের সম্পর্ক, যে সবচেয়ে কাছের আপনাকে কখনো তারা সে আপনাকে ভাইরাও বানিয়ে ফেলতে পারে, কখনো আপনাকে ভাই বউ বানিয়ে ফেলতে পারে, হইতে পারে। এত বড় সম্পর্ক, আপনি 1 2 3 দিন একটু লেট করে আসেন, আপনি মাঝে মাঝে লেট করে আসেন, পরের মাসে বলবো যে ভাই আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছু মানে অফিসিয়ালি কিছু কারণে আমি আপনাকে আসলে রাখতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আফওয়ান, আমাকে ক্ষমা করবেন। আদৌ কিন্তু সে বলবে না, আপনি যে লেট করে আসতেছেন সে শরমে আপনাকে বলতে পারবে না, ওই যে সখ্যতা, এ কারণে বলতে পারবে না। কিন্তু এটা কিন্তু নিয়মিত সে নোট করতেছে, নিয়মিত নোট করতেছে কোন শিক্ষক কতক্ষণ আগে আসে, কোন শিক্ষক কতটুকু এই ইফোর্ট দিতেছে, কোন শিক্ষক কতটুকু আন্তরিকতা দিয়ে পড়াচ্ছে। সবগুলো কিন্তু মুতামিম সাহেব বলেন, নাজামা তালিমাত বলেন, কমিটি বলেন, সবাই এটাকে কি করতেছে, নোট করতেছে। আপনার 2022 সালে আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম। তো সেখানে আমার বড় রকমের দায়িত্ব ছিল। ফলে মানে হাজিরা মেনটেন হচ্ছে কিনা, সবাই ঠিক মতো ক্লাস করছে কিনা, ওভারঅল নায়েবে মুহতামিমের যে কাজগুলো থাকে এটা আমার করতে হতো। তো ফলে সেখানে আমাদের অনেক শিক্ষক থাকতেন যারা আপনার আজকে হাজিরা দেননি, পরের দিন হাজিরা এসে দিবেন, অথবা 2 দিন পরে তিনি একসাথে হাজিরা দিবেন। এই যে তার লেট করাটা, এটাকে আমি কিভাবে নিয়েছি, আমার লাইফের মানে লাইভ এক্সাম্পলটা কি, আমি কিভাবে নিয়েছি। আমি সাথে সাথে যারা সাথে সাথে শুধু হাজিরা দিতে পারেনি, আগে আসার তো মানে পরে আসার তো প্রশ্নই আসে না, শুধুমাত্র ঠিক টাইম মতো হাজিরা দিতে পারে নাই, এই জন্যই তাদেরকে আমি নোটিস করে দিছি যে আপনি দায়িত্বশীল শিক্ষক না। কেন? ওই যে হাজিরা দেয়নি, আমি গায়ে হাজিরা দিয়ে দিয়েছি। এটা কেন করেছি? এটা আমাদের সংশোধনের জন্য করেছি। আমার সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিষ্ঠান যখন আমি বসে যাব, তখন আসলে এখানে সম্পর্ক রক্ষা করার কোনো সুযোগ নেই। আমার এমন হয়েছে যে আমার আপন ভাই আমার এখানে কাজ করে, আমার এখানে চাকরি করে, সেখানে আমি এক নোটিসে, অর্থাৎ একদিনের এক বেলার
এই কর্মকাণ্ডে এক নোটিশে ওনাকে আমার প্রতিষ্ঠান থেকে আমার বের করে দিতে হয়েছে। আমার আপন ভাই, চিন্তা করবেন, সে আপন ভাইকে এক নোটিশে বের করে দিতে হয়েছে। কেন? প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আসলে আপনার লেটকে পছন্দ করবে না, প্রতিষ্ঠান আপনার এই অলসতাকে পছন্দ করবে না, আপনার অবহেলাকে পছন্দ করবে না, আপনার অনান্তরিকতাকে পছন্দ করবে না। সুতরাং আমরা যখন যেখানেই জব করব, যেখানে চাকরি করব, আমরা যেই হই, ছেলে হই মেয়ে হই, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের নিজেদের আত্মসম্মানটা অন্তত রক্ষা করার জন্য আমরা কাজ কাজের ক্ষেত্রে অন্তত মিনিমাম 30 মিনিট আগে আমরা সেখানে পৌঁছে যাব। তাও যদি না পারি অন্তত 10 মিনিট আগে হলেও পৌঁছাবো, ক্লাসের আগে 10 মিনিট আগে পৌঁছাবো। এতে হবে কি, আপনি যখন সবার আগে পৌঁছাবেন, আমরা যে এই ক্লাসের সবচেয়ে বেশি যে কথাগুলো বলেছিলাম, যে আমরা মুক্তাদা হওয়া, আমরা কি এমন ভাবে চলতে পারছি যে ছাত্ররা আমাদেরকে অনুসরণ করবে, এ ধরনের করতে পারছি কিনা? যদি এ ধরনের না হয়, তাহলে কিন্তু আমাদেরকে নিজেদেরকে এ ধরনের বানিয়ে নিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো সুরতে। তো এই জায়গাটাতে আমরা কিভাবে আসতে পারি, এই জন্যই কিন্তু মূলত আমাদের এত আয়োজন, এত কিছু। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা আসলাম শিক্ষক প্রশিক্ষণ করার জন্য, আমাদেরকে দেখাবেন কোন কিতাব কিভাবে পড়াইতে হয়, আমাদেরকে দেখাবেন আর আরবিতে কিভাবে কথা বলতে হয়, আমাদেরকে দেখাবেন মাদ্রাসার রুলস রেজুলেশন কি হয়, আমাদের কি এগুলো কেন দেখাচ্ছেন? আমাদের কি দরকার আছে? আমাদের কি অফিস ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে এটার দরকার আছে? আপনাদের কাছে মনে হইতে পারে দরকার নাই, কিন্তু আজকের ক্লাসের পরে মনে হবে যে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ক্লাসই এটা। আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে, এর মধ্যে একটা সমস্যা হলো এটা, যে কর্মক্ষেত্রে আমরা কিভাবে চলবো, কিভাবে কাজ করব, এই ব্যাপারে আমরা অধিকাংশ মানুষ জানি না। সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করেছি পুরো মডিউলটা এমন ভাবে সাজানোর জন্য, কমিউনিকেশন সহ, যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছে। আমরা আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিতে পারি সর্ব জায়গায়, এই জায়গাটাতে যেন আমরা সর্বদা সোচ্চার থাকতে পারি, এটাকে চিন্তা করি এই কোর্সটা আমি সাজিয়েছি। অনেকে তো আপনাদের আমাদের ক্লাসের বাহিরেও অনেকে আমাদের ক্লাস দেখে, যখন আমরা ইউটিউবে ছাড়ি, আমাদের ডানে বামের অনেক মানুষ দেখে, এবং তাদের একটাই কমেন্ট, ভাই আপনারা এই ক্লাসটা কিভাবে করাচ্ছেন? ভাই আমরা আন্তরিকতার সাথে মাত্র 200 টাকা ফি নিয়ে করাচ্ছি। তখন তার আসমান থেকে পড়ে যে কিভাবে সম্ভব, এত হাই ভ্যালু একটা কোর্স, যেটার ভ্যালু হওয়া দরকার 8-10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা, সেখানে আপনি মাত্র 200 টাকা কিভাবে করাচ্ছেন? তো আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা কোর্সে যুক্ত হয়েছে 200 টাকা, এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতা দিয়ে যে কোর্সটা করব, এটা আসলে আমরা চিন্তা করতে পারি না। চিন্তা করি যে 200 টাকা আর কি কোর্স করাবে। আমি বিশ্বাস করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাদের জীবনের জন্য একদম মৃত্যু পর্যন্ত যদি সবচেয়ে ভালো কিছু শেখা হয়, তাহলে আমাদের এই শিক্ষক প্রশিক্ষণ ক্লাসটাই তার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ একটা কোর্স এবং ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আমরা নেভার লেট ইন অফিস, আমরা কখনোই অফিসে লেট করে আসবো না। হুম। কেন? আমাদের বস যারা থাকবে, মোতামিম যারা থাকবে, কমিটি যারা থাকবে, এর মধ্যে 87%ই আমাদেরকে আমরা অফিসে কখন ঢুকতেছি এবং বের হচ্ছি, এবং কতবার আমরা এস্তেঞ্জায় যাচ্ছি, কতবার আমরা ওয়াশরুমে যাচ্ছি, এটা নোট করে। আর 52% বস মনে করেন যারা দেরি করে অফিস থেকে বের হয়, এরা আসলে আকাইম্মা আর নয়তো তেলবাজ। এটা আপনার খেয়াল রাখতে হবে, যে আপনি অফিস ছুটি হয়ে গেছে 5টায়, সবাই চলে যাবে, আপনাকে বস কোনো এক্সট্রা কাজ দেয় নাই, মোতামিম সাহেব এক্সট্রা কোনো কাজ দেয় নাই, এরপর আপনি অফিসে বসে আছেন, মোতামিম সাহেবের সাথে বসে আছেন, তখন মোতামিম সাহেব নিশ্চিত বোঝা যায় যে তার মতলব খারাপ। সে আমার সাথে সখ্যতা করতেছে হয়তো ভালো একটা কিতাব পাওয়ার জন্য, অথবা সখ্যতা করতেছে আগামী বছর যেন বা আগামী মাসে যেন আমি তার 500 টাকা বেতন বাড়াই, অথবা পরীক্ষার ফিস যেন তার একটু বাড়ায় দিই, অথবা ভালো একটা পোস্টে যেন তাকে দিই। এই জন্য এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে মাদ্রাসা বা আমাদের জবে যে কাজটা, আমার যেটুকু কাজ আছে, এটাকে করার জন্য যেটুকু সময় লাগে পুরোটা আমি দিব। অফিস ছুটি 5টায়, 7টায়, 8টায়, 10টায়, শেষ তো শেষ। এরপরে যদি আমাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কাজ না দেয়, আমি কখনোই সেখানে থাকবো না। একদম ইনস্ট্যান্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বাড়িতে গেলাম, বহুত কাজ আছে। যেই কর্মী বা যে শিক্ষক শিক্ষিকা তেল মারতে জানে, সেই শিক্ষক শিক্ষিকার কপালে চাকরি থাকে না। একটা সময় পর্যন্ত থাকলেও মোতামিম যদি কোনো কারণে পদস্খলন হয়, পুরা গোষ্ঠী ধরে টান দেয়। একদম আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাতে পারি। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, আপনাদেরকে একটু আগেও যে প্রতিষ্ঠানের কথা বললাম, যে যেখানে আমার পোস্টিং ছিল, এবং নাইবে মুহতামিম সহ বিভিন্ন কাজকর্ম করতাম। তো সেখানে মুহতামিম সাহেব তার নিজের কিছু লোক নিয়োগ দিয়েছিল, এবং আমিও ছিলাম মুহতামিম সাহেবের লোক, কাছের লোক ছিলাম। তো ফলে বছরের শুরুতেই এই রোজার আগে আমি জয়েন করেছি। রোজা জয়েন করার পরেই মোতায়েম সাহেবের যে আচার আচরণ ছিল, উনি যেভাবে চলাফেরা শুরু করেছিলেন,
এবং অন্য শিক্ষকদের সাথে যে ভাবভঙ্গিমা নিয়ে, কমিটিদের সাথে যে ভাবভঙ্গিমা নিয়ে কাজ শুরু করেছিলেন, আমি তখনই তাকে নোটিস করেছিলাম এবং আমার সাথে যারা জয়েন করেছিল 3-4 জন, তাদেরকেও বলেছিলাম, দেখেন সময় থাকতে হুঁশিয়ার হন, আর না হয় কিন্তু পিঠে বস্তা না আরো কিছু বিধেও পালাতে পারবেন না। একদম মানে যা আছে সব ইজ্জত হানি হয়ে তারপরে বের হইতে হবে। আমার কথা শুনে নাই। আমি 1 মাস পর্যন্ত অবজারভেশন করছি, সমস্ত নোট দিছি, নোটিস করছি, একাধিকবার অ্যালার্ট করছি। সর্বশেষ দেখলাম যে ভাই আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবন যা আছে সব তেনা তেনা বানায় ফেলবে। তখন আমি সেখান থেকে রোজার পরে আমি রিজাইন দিয়ে দিছি, একদম নগদ, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, আমি রিজাইন দিয়ে দিলাম। এর 2 মাস পরে মোতামিম সাহেবের পরিস্থিতি এমন হয়েছে, ওই এলাকায় যে বাসা নিয়েছিল, বাসা থেকে সামানাপত্র পর্যন্ত নিয়ে যেতে পারেনি। আর সাথে যে শিক্ষক ছিল, ওই যে শিক্ষকরা যারা তেল মেরে থাকতো, তেল মারনেওয়ালা শিক্ষকরা যারা আছে, ওরা তো আরো আগে বেইজ্জতি হয়ে বের হয়ে গেছে। এজন্য আমরা খেয়াল করবো যে আমরা কখনোই তেল মেরে যেন কোনো শিক্ষকের সাথে লেয়াজু না করি, কোনো মোতামের সাথে লেয়াজু না করি। আমার দায়িত্ব স্ট্রেট ফরওয়ার্ড, আমার দায়িত্ব এটা, ঠিক আছে, আমার দায়িত্ব আমার জীবন দিয়ে আমি পালন করবো, কিন্তু আপনাকে তেল মেরে চলার আমার 1 সেকেন্ডও সময় নেই। আমার বেতন বাড়ানোর আপনার দরকার নাই, আপনি বেতন বাড়ানোর কে? আমি আমার কাজ করি, বেতন আপনা আপনি বেড়ে যাবে, আপনা আপনি পোস্টিং হয়ে যাবে। আপনি আপনার নিজের পর এফোর্ট দেন, নিজে শিখেন, নিজে বুঝেন, নিজে সমস্ত কাজ আঞ্জাম দেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনাকে ঠেকানোর পৃথিবীর কোনো পরাশক্তি নেই যে আপনাকে ঠেকাইতে পারবে, ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সবার জন্যই সহজ করুন যে আলোচনাগুলো করছি, এবং আজকের শেষ ক্লাস পর্যন্ত 10:30-11টা পর্যন্ত আমরা করব, সে পর্যন্ত আমাদেরকে যেন টিকতে পারি এবং থাকতে পারি, সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিন। সুতরাং আমি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। কিপ মোবাইল অন সাইলেন্ট মুড, অনেক গুরুত্বপূর্ণ। মানে এখানে আসলে প্রত্যেকটাই আমি অনেক গুরুত্বপূর্ণ বলছি, যে আসলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, এই জন্য প্রত্যেকটা পয়েন্টে আমার কাছে চলে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ, আসলে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। যে কিপ মোবাইল অন সাইলেন্ট মুড, আপনার মোবাইল কখন সাইলেন্ট রাখবেন? মোবাইল সাইলেন্ট রাখা মানে সহকর্মীদের প্রতি সম্মান ও সচেতনতা দেখানো। আমাদের আসলে একটা কিউরিসিটি আছে, এই আপনার, আমরা যখন নতুন কোনো কিছু কিনি, তখন আমরা কিন্তু বারবার উল্টায় পাল্টায় কারোর সামনে গেলে এটা দেখাইতে চাই, দেখ আমি কিন্তু কিনছি। মোতায়েম সাহেবের সামনে গেলে একটু পরে পরে মোবাইলটা বের করে একটু টিপ দিই, হুজুর আমি কিন্তু দামি মোবাইল কিনছি, মুখে বলি না, আমি ব্যবহারে দেখাচ্ছি। আমাদের সহকর্মীদের সাথে গেলে, ছাত্রদের সামনে গেলে বারবার কোনো ফোন আসে না, অ্যালার্ম দিয়ে আমি কানে ফোন ধরে রাখি যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কেন? আমি দেখাতে চাই আমার একটা ফোন আছে। এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যে আমরা আমাদের সহকর্মী যারা থাকবে অফিসের মধ্যে অথবা কোনো জনসম্মুখে, এটা ক্লাসে হোক, আমার সামনে যদি আমি একক ব্যতীত কোনো মানুষ না থাকে, তাহলে সেখানে আমরা ফোন সাইলেন্ট খুলবো না। যদি না থাকে তাহলে সাইলেন্ট খুলবো, আর যদি থাকে তখন আমরা এটা ভাইব্রেশন করে রাখবো। আলহামদুলিল্লাহ, এই ফোন সাইলেন্টের জন্য আমি কি পরিমাণ বকা খেয়েছি এটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আজকে আজকে প্রায় 6 বছর আমার ফোন সাইলেন্ট, 1 সেকেন্ডের জন্য আমার ফোন কখনো মানে সাইলেন্ট ছাড়া থাকেনি। 6 বছর, আজকে 6 বছর। কারণ মানে এটা পালন করতে করতে এমন হয়েছে, ফোনের রিংটোন আমার নিজের কাছে অসহ্য এখন লাগে, আমার নিজের প্রতি আমি বিরক্ত হয়ে গেছে ফোনের রিংটোনে। এই জন্য আমি কখনো ফোনের রিংটোন দিয়ে রাখি না, সাইলেন্ট করে রাখি এবং ভাইব্রেশন করে রাখি। তাহলে এটা আমরা খেয়াল করব যে ফোনের অনেক সময় রিংটোন জুড়ে দিয়ে আমার কাছে রিংটোনটা ভালো লাগে, আমি যে রিংটোনটি দিয়েছি আমার পছন্দের, আমিও চাই অন্য কেউ শুনুক, এজন্য আমি রিংটোনটা চালু রাখি। এটা আমরা কখনো করব না। আমরা সামনের মানুষের কে সম্মান রেখে, আমরা আমাদের সর্বোচ্চ ভদ্রতা এবং মার্জিততা দেখিয়ে আমরা আমাদের ফোনকে সাইলেন্ট রাখবো। আমরা ভাইব্রেশন করে রাখবো, যখন সামনে থেকে যাব তখন আমি ফোন চেক করবো এবং কোনো কল আসলে সেটাকে আমরা রিসিভ করবো। সুতরাং রিংটোন সাবধান, ওয়েলকাম টিনও সাবধান। আমরা অনেক সময় কি করি, বুঝে না বুঝে ওয়েলকাম টিন দিয়ে দিই। আমি একজন আলেম, আমি একজন শিক্ষিত মানুষ, এমন একটা টিউন দিয়েছি যেন রাস্তার পোলাপানও সেই টিউন অপছন্দ করে। অনেক সময় হয়ে যায়, দেখবেন না? আপনাদেরও বাস্তব জীবনে হয়তো এমন হওয়ার কথা। এজন্য ওয়েলকাম টিউন আমরা কি দিচ্ছি, এটা আমরা খেয়াল রাখবো। আপনি একজন বড় শায়েখ, আপনি আপনি একজন বড় শায়েখ, আপনি ওয়েলকাম টিউন দিয়ে রাখছেন হইলো এই কি বলে, এমন একটা গজল যেটা আপনার সাথে যায় না, যেটা আপনার সাথে যায় না। আপনি একজন শায়েখ হিসেবে কেমন থাকা দরকার, আপনি ফেসবুক চালানো সর্বত্র আপনি কিভাবে থাকা দরকার? আমরা আসলে নিজেদেরকে কখনোই চিনিনি, কখনোই আমরা চিনার চেষ্টাও করিনি। এজন্য মাঝে মাঝে মনে চায় যে এই ধরনের কোর্সগুলো আমি প্রতিনিয়ত কমিউনিটি ক্লাবের মাধ্যমে নিয়ে আসি। দোয়া করেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমাদের এই ছোট ছোট কোর্সগুলো কিভাবে আমরা ম্যানার্স শিখতে পারবো, আমরা নিজেদেরকে নিজে কিভাবে চিনতে পারবো, কিভাবে আমরা হিরো থেকে জিরো হতে পারবো, এবং ছোট ছোট কিছু প্রকল্প আমরা হাতে নিচ্ছি। আশা করি আগামী মিটিং এ আমাদের এটা সিদ্ধান্ত হবে যে ফার্স্ট আমরা একটা কাজ করার চেষ্টা করব, যে আমাদের দেশের যে ইমাম মুয়াজ্জিন আছে
তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করব, যেখানে ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব, তারা কিভাবে চলবে, কিভাবে মুসল্লিদের সাথে মিশে যেতে পারবে, কিভাবে থাকলে তারা মুসল্লিদের কমিটিদের কলিজা পর্যন্ত খুলে নিয়ে আসতে পারবে, এই ধরনের সিক্রেট ফর্মুলাগুলো আমরা তাদের সাথে শেয়ার করব, এবং তাদের জীবন মান উন্নয়নে আমরা কিছু কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন সহজ করেন, এজন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই। তাহলে আমরা মোবাইল সাইলেন্ট রাখবো, আমরা কি রিংটোন দিচ্ছি এবং ওয়েলকাম টিউনও কি দিচ্ছি এটা আমরা খেয়াল রাখবো। রিংটোন হলো যেটা আমাদের মোবাইলে বাজে, আর ওয়েলকাম টিউন হলো যেটা অন্য কেউ আমাদেরকে ফোন দিলে শুনে। এই দুইটার মধ্যে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। নো অন উইল হেল্প ইউ ইন অফিস। আপনাকে অফিসে, আপনার কর্মক্ষেত্রে কেউ হেল্প করবে না। নো এনি ওয়ান, কেউ আপনাকে হেল্প করবে না। আপনি কাজ করতে গেছেন, আপনাকে কেউ সহযোগিতা করবে না, একটা নিয়ম বলেও না, একটা পড়া বলে দিয়েও না, কোনো কাজে আপনাকে সহযোগিতা করবে না। যদি আপনি বসে থাকেন শিখানোর অপেক্ষায়, যে আমি আমি অফিসে গেলাম, আমি কাজ করতে গেলাম, আমি মাদ্রাসায় গেলাম, ঠিক আছে আমি এই নিয়মটা জানি না, আমি বসে থাকলাম যে মুদাম সাহেব আমাকে শিখিয়ে দিবেন, নাজেমা তালেমাত সাহেব আমাকে শিখিয়ে দিবেন, কমিটি এসে শিখিয়ে দিবেন, বিশ্বাস করেন ভাই, কেউ আপনাকে শেখাবে না। সবাই জানে আপনি যতক্ষণ পর্যন্ত ছাত্র ছিলেন ততক্ষণ আপনি শিখার জন্য ছিলেন, মানুষ আপনাকে শেখাবে, মেরে ধরে বকে গালে দিয়ে যেভাবে ইচ্ছা শেখাবে। যখন আপনি চাকরির খাতায় নাম লিখিয়ে ফেলছেন, তখন সবাই জানে আপনি সবকিছু জানেন। আপনি যদি তখন একদম অজানা কোনো বিষয়, অনেক কঠিন বিষয় কিন্তু আপনি জানেন না, জানেন না কেন এটাই আপনার অপরাধ। জানেন না কেন এটাই আপনার অপরাধ। তারা চিন্তা করবে না যে সে হয়তো এটা নাও জানতে পারে, এটা কেউ চিন্তা করবে না। সবাই বুঝবে সে জানে না মানে সে অপরাধী, সে কেন জানলো না। এটার জন্য আপনার পানিশমেন্ট খাইতে হবে, এটার জন্য আপনার জরিমানা দিতে হবে, এটার জন্য কখনো কখনো আপনার চাকরিও খোয়াইতে হইতে পারে। এজন্য কেউ আপনাকে শিখাবে না। আপনি যেটা করবেন, আপনি কোথায় চাকরিটা করতেছেন, আপনি কোন জায়গাতে চাকরিটা করতেছেন, আপনার চাকরির পরিবেশটা কি, সেটা আগে নির্ধারণ করেন। যেমন মনে করেন, আমি আপনাকে একটু আর একটু সহজে বলে দিই। যেমন মনে করেন, আহ, আপনি তো জয়েন করার একটা তারিখ থাকবে। আপনি যখন সেখানে ইন্টারভিউ দিলেন, তাদের সাথে কথা বললেন, পরিবেশ পরিস্থিতি দেখলেন, সবকিছু দেখে আসছেন, তাহলে জয়েন হওয়ার আগে অন্তত একদিন 2 দিন বা 1-2 ঘন্টা আপনি প্রতিষ্ঠান নিয়ে সময় দেন। কিভাবে সময় দেন? যে আমি একটা নতুন প্রতিষ্ঠানে যাচ্ছি, প্রতিষ্ঠানের নাম আপনি উল্লেখ করে দেন। আপনি প্রয়োজনে অনলাইনে সার্চ করেন, আপনার মুরব্বীদের সাথে পরামর্শ করেন, আপনারা যারা শিক্ষিত আছে তাদের সাথে পরামর্শ করেন। তাও যদি মনে করেন লজ্জা লাগে, আমাদের সাথে পরামর্শ করেন। তাও যদি লজ্জা লাগে, আপনার এআই আছে, আপনি এআই এর সাথে কথা বলেন। এআই কে আপনি পুরা ডেসক্রিপশন আপনি দেন, যে ভাই আমি, আমার নতুন একটা চাকরি হয়েছে, আমার চাকরির ধরন এই, আমি এই এই কিতাব পড়াবো, আমার সহকর্মীর ধরন এই, আমার সহকর্মী অমুক বিভাগের পাঁচমিশালি, মুহতামিমের মেজাজ এরকম, শিক্ষকরাও এমন হতে পারে। এমন অবস্থায় তুমি একজন এডুকেশন এক্সপার্ট হিসাবে, তুমি একজন শিক্ষাবিদ হিসাবে, তুমি একজন প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ কারিগর হিসেবে তুমি আমার পরামর্শ দাও। আমার ফার্স্ট টাইম, আমার ইমপ্রেশন কি হবে, আমি কিভাবে তাদের সাথে মিশবো, কোন কাজটা করব কোন কাজটা করব না, আমি কিভাবে চলতে পারি, আমাকে গাইড দাও। দেখবেন সেখান থেকে আপনি তথ্য পাবেন, উপাত্ত পাবেন, সেটা নিয়ে আপনি চলেন। আপনার ছাত্র সহ আপনার পাগল হয়ে যাবে, আপনার সহকর্মী পাগল হয়ে যাবে, মুহতামিম সহ পাগল হয়ে যাবে। প্রয়োজনে মুহতামিমকে বাদ দিয়ে আপনার মুহতামিম বানানোর চেষ্টা করবে কমিটিরা। আমি এটা চ্যালেঞ্জ করলাম। ইউ ক্যান ট্রাই, আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ। সুতরাং প্রতিযোগিতা থাকবে, আপনি যেখানে থাকবেন সবাই চাবে যে আপনি যেন উপরে উঠতে না পারেন। এজন্য প্রতিযোগিতা থাকবে। আপনার আপনার সহকর্মী আপনার পেছনে আঙ্গুল দিয়ে বসে থাকবে, এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানার কথা। আপনি একটা কাজ করতে গেছেন, আপনি একটু ভালো কাজ করছেন, মোতামের সাহেবের কাছে গিয়ে আরেকজনে কান ভাঙাচ্ছে, আরেকজন কান ভাঙাচ্ছে। ভাই এই পরিস্থিতির মোকাবেলা করতে করতে আমার অলরেডি চুলদারি পেকে গেছে, আমার চুলদারি লাল হয়ে গেছে। এখনো রাস্তাঘাটে কোথাও গেলে অনেকেই বলে যে ভাই, মানে দাদা বলে সম্বোধন করে, নানা বলে সম্বোধন করে। পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে চিন্তা করেন, অল্প বয়সের মানুষ। তাহলে এই প্রতিযোগিতার মধ্যেই আপনার পিছনে লেগেই থাকবে। সুতরাং আপনি কিভাবে কথা বলছেন আপনার খুব সতর্ক থাকতে হবে, কার সাথে কথা বলছেন সতর্ক থাকতে হবে। আপনার কথায় চিন্তাই করবে না, অটোমেটিকলি কি আপনার ব্যাপারে বদনাম বলা শুরু করে দিবে। এবং যার কাছে বলবে, আপনি আপনি এটা খেয়াল রাখবেন, যার কাছে বলবে সে কখনো চিন্তা করবে না, জাজও করবে না, বিচার বিশ্লেষণও করবে না আসলে আপনি দোষী কিনা, বিশ্বাস করে বসবে। কাফা বিল মারি কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই হাদিসের অন্তর্ভুক্ত আমরা সবাই হয়ে গেছি। মুতামিম বলেন, আলেম বলেন, শাইখুল হাদিস বলেন, আল্লামাতুদ দাহার বলেন, আপনার ওই মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সবাই এই কাজ করে, সবাই এই কাজ করে। এই হাদিসের ভ্রুক্ষেপই কেউ করে না। আদৌ যে আমাদের একটা জিনিস শোনার পরে এটাকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, সেটা শোনার পরে এটা সঠিক না বেঠিক, সে শব্দের ভুল করেছে না কোথায় ভুল করেছে, আমি একটু বিশ্লেষণ করি। এটা কি ভুলে কোনো অক্ষরের পরিবর্তন হয়েছে, না আসলেই তার কোথাও কোনো প্রবলেম হয়েছে, এটা আমরা কেউ চিন্তা করি না।
এজন্য আমরা যারা আছি প্রত্যেকই চিন্তা করে কথা বলবো, চিন্তা করে বুঝবো, এবং এ ধরনের কোনো পরিবেশ পরিস্থিতিতে পড়ে গেলে আমরা চেষ্টা করবো যেন নিজেদেরকে এক্সপ্লেন করতে পারি নিজে থেকে গিয়ে। আমার ওই যে যে চাকরির জায়গাতে বললাম যে মোতায়েম সাহেব সহ চলে গেছে, ওখানে আমি একজন এই নুরানি শিক্ষককে বলেছিলাম যে ভাই আমরা যেন আমানতদারিতার সাথে পড়াতে পারি। উনি এমন ভাবে আমার পিছু লেগেছিলেন, উনি নাজেমাত আলিমাতের কান ভাঙিয়েছেন, মোতায়েম সাহেবের কান ভাঙিয়েছেন, এক প্রকার সবাই আমার বিরুদ্ধে চলে গেছে, আমি জানি না। পরবর্তীতে আমি যখন আজ করলাম, আজ করার পরে প্রত্যেককে আমি সরাসরি জিজ্ঞেস করছি এটা কি আপনারা কিভাবে করতে পারলেন। যখন সর্বশেষ সবকিছু দেখলো ধোঁয়াশা, তখন গিয়ে তাদের ভিতরে মারামারি। তখন আর ওই যে বদনাম দিয়েছে সেও থাকতে পারলো না, যারা বদনাম নিয়েছে কাফাবিল মারি কাদিবানের উপর আমল করে নেয় কেউ আর প্রতিষ্ঠানে থাকতে পারে না, সবাই খালাস। এজন্য অপরাধ করার ক্ষেত্রে খুব খেয়াল করে আমরা অপরাধ করব। 2 নম্বর হলো হিংসা থাকবে, ওই যে হিংসা, হিংসার কারণে অনেক কিছু করবে। আপনি নিজের প্রতি খেয়াল রাখতে হবে, আগে এগিয়ে রাখতে হবে। সমালোচনা থাকবে, আপনার সমালোচনা করবে, হিংসা করবে, প্রতিযোগিতা করবে। সবকিছুর পরেও আপনি আপনার সর্বোচ্চটা দিবেন। প্রতিষ্ঠান তো আপনার সাথে কোনো অপরাধ করেনি, প্রতিষ্ঠান আপনার সাথে অপরাধ করে নেই। আপনার যেটুকু ক্ষমতা আছে সর্বোচ্চটুকু খাটিয়ে আপনি প্রতিষ্ঠানের উন্নয়ন করার চেষ্টা করবেন, আপনি আপনার রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, আপনি কাজ করে যান, অটোমেটিকলি বাজনা বাজবে, অটোমেটিকলি বাজনা বাজবে, আর অটোমেটিকলি সবাই আপনাকে চোখের উপরে রাখবে। আমার এক পরিচিত ভাই আছে মালয়েশিয়াতে, উনি একটা কথা বলতেন আমাদেরকে, একবার গল্পের ছলে বলেছেন যে উনি একটা জায়গাতে চাকরির আবেদন করেছেন। চাকরির আবেদনের পরে ওনার যেই বেতন আলোচনা হয়েছে, যখন জয়েনিং লেটার দিছে তখন বেতন কমিয়ে দিয়েছে। উনি সাথে সাথে বলেছে যে তোমার চাকরি আমি করব না। কেন করবে না? তোমার কথার সাথে মিল পাইনি। ফলে ওই ব্যক্তিকে নেওয়ার জন্য একদম বোর্ড অফ ডিরেক্টর পর্যন্ত, হাই লেভেলের এই বোর্ড অফ ডিরেক্টর পর্যন্ত তার সিভিটা পৌঁছে গেছে। কেন? এটা ওই এমপ্লয়কে তার লাগবেই, ওই ব্যক্তিকে তার লাগবেই। সুতরাং আপনি নিজেকে এমন ভাবে যোগ্য বানান, এমন ভাবে নিজেকে মানে প্রতিষ্ঠিত করেন, এমন ভাবে প্রেজেন্ট করেন যেন পুরো মাদ্রাসা, পুরো প্রতিষ্ঠান এক শব্দ বলে তোমার আমার লাগবেই। তোমার কত কোটি টাকা বেতন লাগবে বলো, তোমার আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব, তোমার যত মনে চায় সংখ্যা বসে আনো, তবু তোমাকে আমার লাগবে। আপনি এভাবে নিজেকে প্রেজেন্ট করেন, বিশ্বাস করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা এখন যে পরিস্থিতি এখানে আর থাকবে না, সব উঠে যাবে, সব হাই লেভেলে উঠে যাবে। প্রত্যেকটা শিক্ষক উঠে যাবে মানে ছাত্র উঠে যাবে, ছাত্র উঠে যাবে মানে প্রতিষ্ঠান উঠে যাবে। তখন আর প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে হবে না কোন প্রতিষ্ঠান ভালো কোন প্রতিষ্ঠান খারাপ। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা চাই। ওকে, আচ্ছা। অলওয়েজ ডিফার ইন পজিটিভ ওয়ে। আপনি সবসময় পজিটিভ ভাবে কথা বলবেন। আমরা কমিউনিকেশনে বলেছিলাম সর্বদা আপনি ইতিবাচক কথা বলবেন। আপনার বিরুদ্ধে একটা কথা এসছে, ওই বিরুদ্ধে কথা আসার পরেও আপনি পজিটিভ ভাবে বলবেন, নেগেটিভ ভাবে বলবেন না। যে অফিসে বিভিন্ন মতের মানুষের সাথে আপনার বিরোধ থাকলেও, বিরোধ করলেও সেটা যেন সবসময় হয় পজিটিভ এবং প্রফেশনাল উপায়। যেমন আপনাকে বললো যে এমন একটা কথা বললো যেটা আপনার ইগোতে লেগেছে, আপনি বলতে পারেন যে হ্যাঁ তুমি এটা আমারে বলতে পারো ভাই, তো তুমি একজন নুরানি শিক্ষক হয়ে তুমি আমার এটা বলতে পারো। আবার নুরানি শিক্ষক বলতে পারে যে আপনি কোন ধরনের শিক্ষক, আপনার কোনো দায় দায়িত্ব আছে? আপনি একজন সাধারণ শিক্ষক, সাধারণ শিক্ষকের মতো থাকবেন। আমার ওয়াজ নসিহত করলে মোতায়েম হিসাব করবে, আপনার ইগোতে লাগছে, তখন আপনি কি তার সাথে মারামারি করবেন? না। এই ধরনের আপনার মন বিরুদ্ধ কিছু হলে আপনি প্রথম কথাই হলো আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, তবে আমি একটু ভিন্নভাবে দেখতেছি বিষয়টা। মতের ভিন্নতা থাকতে পারে, ঝগড়া ফাসাদ অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটাকে আপনি পজিটিভ ভাবে কথা বলেন। আপনার মতের সাথে একটা বিরোধ হয়েছে, মিটিং এ বসলে শিক্ষকদের মানে মত বিরোধ হয়েই থাকে, সেখানে আপনি বলেন আমরা কিন্তু বলে যাই আপনি এটা ভুল বলছেন, এটা হইতে পারে না, এটা মানাই যাবে না। না ভাই, এইভাবে না, আপনি একটু চেঞ্জ করে দেন, একটু ঘুরিয়ে দেন, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা যে যা কিছু বলেছেন প্রত্যেকে অত্যন্ত সুন্দর বলেছেন, আপনাদের কথাগুলো খুব মনোযোগের সাথে শুনেছি, কিন্তু আপনাদের কথার সাথে আমি একটা অ্যাড করতে চাই, বা এই বিষয়টাকে আমি আরেকটু ভিন্নভাবে আমি উপস্থাপন করতে চাই। এভাবে বলেন, দেখবেন যে সবাই সবার জায়গা থেকে ভালো থাকবে, আপনি কিন্তু উঠে গেলেন। আপনি বিরোধিতাই করেছেন, কিন্তু তারা এটা বুঝতে পারলো না যে আসলে আপনি বিরোধিতা করেছেন। 2 নম্বর হলো আপনার আইডিয়ার সাথে আমি একমত, তবে একটা ছোট অ্যাডজাস্টমেন্ট প্রপোজ করি। ওই যে প্রথম কথার মধ্যে, যে একজন একটা আইডিয়া দিয়েছে, মিটিং এর মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা একটা প্রচারণা চালাবো যে আগামী বছর ভর্তির কিভাবে করতে পারি। এক একজন এক একটা বলেছে, আপনার কাছে মনে হয়েছে যে না এটা এই আরেকটু উন্নত হতে পারে, তারা একদম অদক্ষ অথর্ব, তারা জীবনে মনে হয় কিছু শিখে এনে জানেন নাই। যেহেতু আপনি অনেক বড় শিক্ষিত, আপনার কাছে মনেই হতে পারে, তখন আপনি কি বলবেন যে না কারোটাই পছন্দ হয় না, এইভাবে হবে না, হুজুর আপনি এভাবে করেন, মুতান সাহেব হুজুর আপনি এভাবে করেন না, আমরা এটা বলবো না। বরং যে প্রত্যেকে ভালো বলেছেন, বাকি আমার একটা ছোট মানে পরামর্শ আছে, ছোট একটা মতামত আছে, এটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা একটু কাইন্ডলি দেখবেন।
এভাবে আমরা কিন্তু চিন্তা করতে পারি, বলতে পারি। আমার বিশ্বাস যে এভাবে আপনি যদি বলেন, আপনাকে সবাই পছন্দ করবে। নেভার মিস ডেডলাইন। মানে প্রত্যেকটা কথায় আমি আসলে আশ্চর্য হচ্ছি যে প্রত্যেকটা কথা এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে কিভাবে হতে পারে। প্রত্যেকটা লাইন, যে ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাফ করা। আমি কথা দিয়েছি 8টায় আসবো, আমি আসলাম 9:30 10টায়। আমি বলছি আমি অমুক সময় কল দিব, আমি ভুলে গেছি, 3 দিন পর্যন্ত আমরা কল দিলাম না। এ ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের জীবনে হর হামেশা, এখনো হচ্ছে, আগেও হচ্ছে, আগেও হয়েছে এবং সামনেও হবে। এজন্য আপনি যদি একজন ভদ্র ব্যক্তি হন, আপনি একজন মার্জিত ব্যক্তি হন এবং আপনি একজন শিক্ষিত মানুষ হন, তখন আপনার এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার সারা রাত ঘুম হয় নাই ভাই, কোনো সমস্যা নেই। আপনি কাউকে ওয়াদা দিয়েছেন 8টায় যাবেন, আপনি 8টায় সেখানে উপস্থিত থাকতে হবে। এটাই হলো একজন শিক্ষিত মানুষের কালচার, একজন ভদ্র মানুষের কালচার, একজন এই মার্জিত মানুষের কালচার। কারণ আমি চিন্তা করলাম যে ভাই আমার সারা রাত ঘুম হয় নাই, সকালে আমি তারা জানাইলামও না, দুপুর 1টা পর্যন্ত সে অপেক্ষা করে ফোন দিল, ভাই কি ব্যাপার, আপনার জন্য বসে আছে, আসলেন না? বলেন যে ভাই আসলে এক্সট্রিমলি সরি, আমি রাতে ঘুমাতে পারিনি, আমার এই সমস্যা, বাচ্চার সমস্যা, আমার বাবা মার সমস্যা, আমার নিজের পেট ব্যথা, আমার হাত হাত পা সব ব্যথা, মাথা ব্যথা, আমি ঘুমাতে পারি নাই, এই জন্য একটু শুয়েছিলাম, 10টা বেজে গেছে। এটা কখনোই করবেন না, কখনোই করবেন না। যদি এটা যেদিন করবেন, ওদিন থেকে মনে করেন আপনার রেপুটেশন শেষ, আপনার নিজের ব্যক্তিত্ব ধূলিসাৎ করে ফেলছেন। এটা কখনোই করবেন না। এজন্য খুব বেশি চেষ্টা করবেন। আমাদের ডানে বামে অনেক মানুষ আমরা দেখেছি, এত বিরক্ত হয়েছি তাদের উপরে, আল্লাহ মাফ করুক, যে তাদের জীবন থেকে এ ধরনের সমস্যাগুলো তৈরি করে দেন। 10 মিনিটের কথা বলে 10 ঘন্টা পর্যন্ত চলে যায়, রাতের 12টা পর্যন্ত অপেক্ষা করিও তাই 3 দিন পর্যন্ত ফোন রিসিভ করে না, এমন অনেক মানুষ আমরা দেখেছি। আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এবং এই ধরনের পরিস্থিতিতে পড়তে এবং পড়ানো থেকে উভয়টাই থেকে আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। যে ডেডলাইন মেনে চলে তার উপরই বসেরা চোখ বন্ধ করে ভরসা করেন। আপনি যখন আপনার মোতায়েম সাহেবের সাথে, প্রতিষ্ঠানের সাথে আপনি কথা দিয়ে কথা রাখবেন, তখন তিনি আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে সে কথা দিয়ে কথা রাখবে এবং কথা রাখে, সুতরাং তার উপর আমার ভরসা করা যায়। এটা কিন্তু তারা করবে। এজন্য আপনারা কথা দিয়ে কথা রাখবেন, সবসময় ডেডলাইন ওরিয়েন্টেড হবেন, অর্থাৎ আপনি যেই মানে কথা দিয়েছেন, যেই ওয়াদা দিয়েছেন, সেটা কখনো মিস করবেন না। ডেডলাইন মিস হবার সম্ভাবনা থাকলে বস জিজ্ঞেস করার আগেই রিশিডিউল করুন। আপনার মনে করেন যে এই যে একটু আগে একটা কেস স্টাডি বললাম, যে আপনার ঘুম হয় নাই অথবা আপনার বাচ্চা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে বা হয়ে যেতে পারে, যদি এ ধরনের হয়, আপনার আগেই জানাতে হবে। আপনার আগে বসকে ফোন করেন যে বস, আমি আসলে এক্সট্রিমলি সরি, একটা প্রবলেম হয়েছিল, আমি আসলে এটা কিভাবে এক্সপ্লেন করবো আমি আসলে বুঝতে পারছি না, আহ, বিষয়টা এই হয়েছে, ঘটনা এই, এমন অবস্থা আমি কি করতে পারি, আমাকে একটু পরামর্শ দিবেন। তখন বসে আপনাকে বলবে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আরেকটা সময় ডেট করেন, সে নিজে থেকে বলবে। এটা আপনার প্রতি সম্মান। আর যদি না জানান, এটা নিয়ে অনেক কিছু হবে এবং কখনো আপনার প্রতি ট্রাস্ট, বিশ্বাস আসবে না। আমি আশা করছি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। সো কানেক্ট উইথ ইউর বস। একটু আগে বলেছিলাম যে তেল মারবেন না, কিন্তু এখন এখানে বলবো যে আপনি বসের সাথে কানেক্ট থাকবেন, যুক্ত থাকবেন। কিভাবে? যে অফিসে সবাই ব্যস্ত নিজের চাওয়ার কথা বলতে, কিন্তু একজন স্মার্ট কর্মী বোঝার চেষ্টা করে বস আসলে কি চান, সেই চাওয়ার সাথে নিজের চাওয়াটাকে সমন্বয় করে। এটাই লিডারশিপের শুরু। অর্থাৎ আপনি, আমি যখন এই কোথাও কাজ করছি, আমরা চাকরি করছি, আমাদের যিনি এই মোহতামিম সাহেব আছেন, আমাদের যিনি দারুল ইকাম আছেন, অথবা মনে করেন আমার উপরে যিনি আছেন, আমার উপরে যিনি আছেন, উনি কি চাচ্ছেন, উনি একটা কাজ চাচ্ছেন, আমি উনার কাজটাকে আমি এগিয়ে দিব, উনার চাওয়াটাকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। উনি কিভাবে বোঝাতে চাচ্ছেন, আমি সেটা চেষ্টা করব। সমস্ত আপনার সহকর্মীরা চাইবে যে কিভাবে তেল মেরে ওনার কাছ থেকে কিছু নেওয়া যায়। আপনি তেল মারা বাদ দিয়ে আপনি যখন তার কাজটাকে বোঝার চেষ্টা করবেন, উনি আসলে কি চাচ্ছেন সেটা করে দেওয়ার চেষ্টা করবেন, আপনার নিজে থেকে আরো ইফোর্ট দিবেন, প্ল্যান প্রোগ্রাম করবেন, ওনার কাজটাকে সমন্বয় করে। মনে করেন আপনাকে একটা কাজ মোতামিম সাহেব বললো যে এই এই খায়রুল সাহেব, আমাদের তো একটা বড় কাজ আছে। কি কাজ? আমাদের এতগুলো পোস্টার আছে লাগানোর দরকার, আসলে আমরা কি করতে পারি বুঝতেছি না। আপনি নিজেকে মানে এড়িয়ে নিয়ে বললেন যে ঠিক আছে হুজুর, অমুক শিক্ষক আছে খুব স্মার্ট, আপনি তাকে দায়িত্ব দিয়ে দেন। শেষ, এখানেই সব শেষ। না, এটা না করে বস চাচ্ছেন আপনার সাথে পরামর্শের মানে হলো একটা সুন্দর সলিউশন আসা। ফার্স্ট সলিউশন হবে যে ঠিক আছে হুজুর, যেহেতু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, হয়তো আমাকে একটু সময় দিন, আমি চিন্তা করি বিষয়টা। অথবা ইনস্ট্যান্ট যদি আপনার জেহানা থাকে, আপনি বলেন যে ঠিক আছে আমরা কাজটা এভাবে করতে পারি, অমুক শিক্ষককে দেন না, আমরা কাজটা এভাবে করতে পারি, সমস্ত কাজে আমরা নিয়ে আসবেন, আমরা ব্যবহার করবেন, তারা না।
উনারা না, আমরা, যে ঠিক আছে, মানে হযরত আমরা কাজটা এভাবে করতে পারি কিভাবে, যে আমরা 5টা গ্রুপ করতে পারি, 5টা গ্রুপে 2জন করে ছাত্র দিতে পারি, এই প্রত্যেক গ্রুপে আমরা একজন করে শিক্ষক দিতে পারি। আপনি কিন্তু আপনার নিজের নাম এক্সপ্লেন করেন নাই যে আমাকেও দেন বা আমাকে দেন না, এটা বলেন নাই। বলছেন যে আমরা একটা গ্রুপ করতে পারি, গ্রুপে আমরা যে কোনো একজন শিক্ষক থাকতে পারি, যে কোনো একজন শিক্ষক থাকতে পারি, অটোমেটিকলি দেখবেন যে কাজ হয়ে যাবে, আপনার উপর কোনো দোষ আসবে না। এভাবে যদি আমরা কাজ করতে পারি, 100% আপনার প্রতি ইজ্জত সম্মান সবকিছুই আপনার মাদ্রাসার মোতায়েম সাহেব রাখবেন। এজন্য উনার সাথে কানেক্টেড থাকা, উনার চাওয়াকে বোঝা, উনি কি বুঝাতে চাচ্ছেন, উনি কি কাজ করতে চাচ্ছেন, সেই চিন্তাটাকে ধারণ করে কাজগুলো করে দেওয়া। মোতায়েম সাহেব চান শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হোক, কি উন্নয়ন হোক সেটা আপনার নিজেকে বের করতে হবে। আপনার মাদ্রাসার পরিবেশ ঠিক নেই, মোতায়েম সাহেব চান যে শিক্ষা উন্নত হোক, আপনার মাথায় আসছে শিক্ষা উন্নত হওয়ার জন্য আমার পরিবেশ ঠিক করা দরকার, আপনি হয়তো পরামর্শ দেন, নয়তো করে দেন। এইভাবে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে তার সাথে কানেক্টেড থেকে আপনি কাজ করে দেন। বিশেষ করেন সবকিছুর আগে আপনাকে রাখবে, খাওয়ায় পড়ায় দেওয়ায় নেওয়ায় সর্বত্র আপনি থাকবেন একমাত্র। আচ্ছা, সো এটা হলো আরেকটা দিক, প্রপোজ সলিউশন টু ইউর বস অর লিডার। যে সমস্যা বললে আপনি কর্মী, সমাধান দিলে আপনি লিডার, হয়ে উঠবেন ভরসার মানুষ। এখানে একটা ব্যাপার, সেটা হলো আপনি সঠিক সমাধান দিতে পারতে হবে। আপনি যদি আপনার সামনে একজন সহকর্মী আছে, আপনার মোতায়েম সাহেব আছে, আপনার ছাত্র আছে, যে আপনার সামনে আসুক, সে যে কোনো সমস্যায় পড়ে, আপনি তাকে একটা সমাধান বের করে দেন, আপনি একটা সলিউশন দেন, তার সমস্যাটার একটা নতুন পথ বের করে দেন। সে এমন একটা সমস্যা মাদ্রাসা কর্তৃপক্ষ পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, আপনি সেটা সমাধান বের করে দিলেন, তাহলে কিন্তু আপনি একজন লিডার হয়ে যাবেন। আর যদি আপনি শুধু সমস্যা বলেনই আর বলেন, মোতায়েম সাহেবের সমস্যা বলেই গেলেন, সহকর্মীদেরকে সমস্যা বলেই গেলেন, তাহলে আপনি একজন কর্মী, সারা জীবন কর্মীই থেকে যাবেন। আর যখনই আপনি সমাধানে চলে আসতে পারবেন, যে হুজুর আপনার বিল্ডিং নিতে সমস্যা, আপনার ব্যাংকের সাথে সমস্যা, আপনার মাঠে মাটি কাটতে হবে এখানে সমস্যা, আপনার টেনশনের দরকার নেই। আমার মনে আছে তখন 2009 সাল, 2009 সাল, এর আগে থেকে মাদ্রাসার কাজকর্ম আমি করি। 2009 সালে মাদ্রাসায় আলোচনা উঠেছে, আমাদের নতুন মুতাহিম সাহেব এসেছেন, উনি ছাত্রদেরকে দিয়ে কোনো কাজ করাবেন না, একদম খাতাপত্রে মানে লিখিত করে ফেলছেন, কোনো ছাত্র দিয়ে কাজ করাবেন না, পড়াতে যেন ডিস্টার্ব না হয়। আমাদের মাদ্রাসায় সিদ্ধান্ত হয়েছে বায়ু গ্যাস করবে, প্রায় 10 ফিট নিচ পর্যন্ত গর্ত করতে হবে, 10 ফিট বাই 12 ফিট, এরকম প্রায়, মানে একটু উঁচু নিচু করে 3টা গর্ত। আমাকে হুজুর ডাকলেন যে, মানে খালিদ, আমরা এই কাজটা করব, ইমিডিয়েটলি আপনি এই মাটি কাটার লোক দেখেন। তো আমি ইনস্ট্যান্ট চলে গেলাম, আমি কিছু বলি নাই, মাটি কাটার লোক টুক দেখে এসে খরচ খরচা কি আসল বিষয়। তখন তো, এখন যদি মনে করেন আমি এই 27 28 বছর হয়, 2009 সালে আমার বয়স আর কত, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এটা কি করা যায়, দেখে টেকে এসে আমি মোতায়েম সাহেবকে বললাম যে আসলে আপনি যদি অনুমতি দেন, মাটি কাটার লোক এত ভেজাল না করে আমরা নিজেরা করে ফেলতে পারি। বললো যে তাহলে পড়াশোনার সমস্যা, আমি বললাম কোথাও কোনো সমস্যা হবে না, সমাধান কি, আমরা প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করব, অথবা 3 ঘন্টা করে মাটি কাটবো, হয়তো 2 দিন সময় বেশি লাগবে, কিন্তু আমাদের কাজ উঠে যাবে। আলহামদুলিল্লাহ ওই কাজ আমরা কমপ্লিট করে ফেলছি। এবং মোতায়েম সাহেব আমার উপর, আমার সেই ছাত্র জমানা থেকে আমার উপর ভরসা রাখতেন এবং রেখেছেন। এভাবে যদি আমরা প্রত্যেকটা কাজের সমাধান আমরা দিতে পারি, সর্ব জায়গায় এভাবে কাজ করতে পারি, আমরা ইনশাল্লাহ সবার নজরে এসে যাব, এবং আমরা একজন লিডার হয়ে যাব। একদিন পুরো বিশ্ব আপনাকে চিনবে, আপনাকে মনে রাখবে, আপনি দাগ রেখে যাবেন। আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগে, সেই যে কাজ করেছিলাম, আজকে এখনো পর্যন্ত শত শত শিক্ষার্থী ওইখানে এখন টয়লেট হয়েছে, সেখানে তারা ওয়াশরুম করছে, সেখানে ছাত্ররা নিজেদের সুবিধা নিচ্ছে। কি মনে করেন যে সেই কাজের সব কিয়ামত পর্যন্ত আমার আসবে না? আজকে যদি আমি মনে করি আপনাদের সাথে কথা বলার যে সৌভাগ্য আমার হচ্ছে, পৃথিবীর যদি সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওই এক কাজের কারণে হইলেও আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, এটা আমি মন থেকে বিশ্বাস করি। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করবো যেন আল্লাহর হস্তে আমরা এই কাজগুলো আমরা সমাধান দিতে পারি, কাজ করতে পারি। সো নেভার কমেন্ট অন অফিস গুপিস। আপনি কখনোই, চুপ থাকাটাই সবচেয়ে স্মার্ট উত্তর, চুপ থাকাটাই সবচেয়ে স্মার্ট উত্তর। কেন? আপনি এমন একটা কাজ করলেন বা এমন এমন একটা জিনিসের মধ্যে এই মানে কথা বলে ফেলেন যেটা আসলে আপনার বলা উচিত না, সেখানে আপনি কিন্তু আপনি বলে ফেলেছেন, সেখানে আপনি বলে ফেলেছেন, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? সম্পূর্ণ উল্টা হবে, সম্পূর্ণ উল্টা হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে যে গসিপে চুপ থাকতে পারে সেই লিডার। প্রচন্ড যাই ঝামেলা হচ্ছে,
প্রচন্ড যাই ঝামেলা, এক একজন এক এক কথা বলতেছে, মানে সবাই ইজ্জত খোয়ানোর জন্য এনাফ। তো সেখানে আপনার এই আপনাকে তেল মারতেছে, ভাই আপনি এটা করেন, আপনি ওইটা করেন, আপনি মানে অনেক কাজ করে ফেলছেন, আপনি অফিসের সবকিছু, বিভিন্ন ধরনের তেল মেরে আপনাকে ইয়া করে ফেলতেছে। আপনার ডানে বামে অনেক হাবিজাবি হচ্ছে। সেই হাবিজাবির মধ্যে, বিভিন্ন ক্রিয়াকালের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে আপনি যদি চুপ থাকতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে সেরা বুদ্ধিমানের কাজ। আর যদি মনে করেন যে একজন সহকর্মী আরেকজনের সাথে লাগছে, পুরা থিওরিটা রং, ওখানে যদি আপনি কারো পক্ষ হয়ে ঝগড়া করতে চান, তাহলে কিন্তু ভাই সব শেষ। বরং আপনি একটা করতে পারেন, যে রংটা কি হয়েছে দুইজনকে থামাই দিয়ে সমাধান করে দিতে পারেন, এটুকু করতে পারেন। আর না হয় চুপ থাকে। তেলবাজ আপনাকে তেল মারবে, তেল যে মারবে তার থেকে আপনি রক্ষা থাকবেন, নয়তো আপনাকে তেল মারতে মারতে এমন পিছলা করবে, তখন আর না প্রতিষ্ঠান আপনাকে ধরে রাখতে পারবে না, কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি অটোমেটিকলি পিছলে যাবেন। অটোমেটিকলি পিছলে যাবেন, আপনি আর উঠার সুযোগ পাবেন না। ফোকাস করেন সিস্টেম ও প্রসেস ডেভেলপমেন্টে। আমরা চেষ্টা করি যে দুনিয়া সবকিছু আমরা উল্টিয়ে ফেলবো, কিন্তু আমরা সিস্টেম ডেভেলপমেন্টে আমরা কোনো ধরনের কোনো এই মানে ফোকাস করি না। আমাদের অনেক সমস্যা, এত বেশি সমস্যা, সমস্যার কারণে আমরা জর্জরিত হয়ে গেছি। আমাদের প্রতিষ্ঠান একদম ভ্যানিশ হয়ে যাইতেছে, আমাদের প্ল্যাটফর্ম গুলা ভ্যানিশ হয়ে যেতেছে। আমরা শুধু সমস্যা আলোচনাই করি, সমস্যা আলোচনাই করি, সমাধানের চিন্তাও করি, কিন্তু আমরা সিস্টেম ডেভেলপ করি না। এমন কোনো সিস্টেম রাখি না যেটা আমি মারা গেলেও একই সিস্টেমে চলবে। আমরা প্রসেস ডেভেলপ করি না, কোন প্রসেসে চলবে এটা আমরা ডেভেলপ করি না। আমরা চিন্তা করি চলছে গাড়ি যাত্রা বাইরে আল্লাহর রাস্তায় চলতে থাকুক, না, এটা নো নেভার, কখনোই এটা করবেন না। সর্বদাই আপনি যে কাজে করেন, ঘরে হোক বাইরে হোক নিজের জীবনে হোক প্রতিষ্ঠানে হোক, সিস্টেম ডেভেলপ করে দিবেন, সিস্টেম ডেভেলপের চেষ্টা করবেন। এমন একটা সিস্টেম যে সিস্টেমে অটোমেটিকলি সব কিছু সামনে চলতে থাকবে, অটোমেটিকলি সব কিছু সামনে চলতে থাকবে। ইনশাল্লাহ এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমি বিশ্বাস করি আপনি সবচেয়ে সেরা একজন কর্মী হিসেবে, সবচেয়ে সেরা একজন শিক্ষক হিসেবে, সবচেয়ে সেরা একজন প্রতিষ্ঠানের এই ধারক হিসেবে আপনি প্রকাশিত হতে পারবেন, এবং সবাই আপনাকে সম্মান করবে এবং ইজ্জত করবে ইনশাআল্লাহ। আমাদের এই বিষয়ে আমি আরো বেশি লম্বা করতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো যে মোটামুটি মূল পয়েন্টগুলো এখানে আমাদের চলে এসছে। সো আপনাদের এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন থাকে, আমি 1 মিনিটে প্রশ্ন নিব, এন্ড দেন 5 মিনিট আমরা এআই নিয়ে একটু কথা বলবো। আমরা 9টা বাজে, 9টা 5 বা 10-এ আমরা 5 মিনিটের একটা ব্রেক দিব। আমরা 15 থেকে, আমরা মুতালার যে ক্লাস আছে সেটা আমরা 15 থেকে শুরু করে দিব। এর ভিতরে আপনাদের অজু স্থান যার যেটা লাগে আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একটু অল্প সময়ের মধ্যে বলে ফেলেন যে আপনাদের এই ব্যাপারে যেটুকু শুনেছেন এটাতে আপনাদের কি মতামত, বা আমরা আমরা এটা শেষ করে ফেলি, কি বলেন? এটা শেষ করে ফেলি। এখানে একটা কথা হলো যে সর্বশেষ কথা, যে ইফ ইউ ফেল ইন ইউর আইস ইউ লস্ট এভরিথিং। আপনি যদি নিজের চোখে ফেল হয়ে যান, আপনার নিজের কাছে নিজে যদি ফেল হয়ে যান, আপনি সমস্ত জায়গায় ফেল হয়ে যাবেন, সমস্ত কিছু আপনি ক্ষতি করে দিবেন, সমস্ত কিছু আপনি হারিয়ে ফেলবেন। এজন্য নিজের চোখে নিজেকে মানে হিরো রাখবেন, নিজের কাছে নিজে সাহস রাখবেন, সাহসের সাথে এগিয়ে যাবেন। যদি কখনো হীনমন্যতায় ভোগেন যে আমি পারবো না, আমি পারবো না, তাহলে সবকিছু শেষ, আপনি আর কোনো কিছু করতে পারবেন না। সুতরাং ভ্যালু ইউরসেলফ, আপনি নিজেকে মূল্যায়ন করুন, নিজের প্রতি শ্রদ্ধাশীল হন, নিজের প্রতি সতর্ক হন, নিজের প্রতি যত্নশীল হন। আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন, সবকিছু আসান করুন। এখন আমরা কিছু এর একটা ক্লাস আমরা এই মুহূর্তে নিয়ে নিব। সো আমি আমি চলে যাচ্ছি হলো আমার শিটে, ভাবনা প্রফেশনাল এআই কোর্স। ওকে, আমরা এআই নিয়ে কিছু কথা বলবো বলেছিলাম। আমাকে একটু মেসেজে জানাবেন যে আমার এআইটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সরি, এআই না, আমার শিটটা দেখতে পাচ্ছেন কিনা, শিটটা দেখতে পাচ্ছেন কিনা। আশা করছি আপনারা শিটটা আমার দেখতে পাচ্ছেন। এর জন্য একটাই জিনিস, এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন, ঠিক আছে, অনেক ধরনের কাজ আপনি করতে পারবেন। কিন্তু এটার জন্য প্রম্পট, অর্থাৎ কি ধরনের কমান্ড আপনারা দিবেন, কি ধরনের কমান্ড আপনারা দিবেন, এটা হলো মূল ব্যাপার। আমরা এখানে কিছু কমান্ড নিয়ে আমরা কথা বলবো, যে এআই এটা কি জিনিস এবং এআই এর মাধ্যমে কি কি কাজ করা যায়, এই বিষয়গুলো আমি দেখব। এবং আমি চেষ্টা করব যে আমাদের কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে স্বতন্ত্র এআই এর উপর আমরা একটা ওয়ার্কশপ করা বা একটা কোর্স লঞ্চ করা, এটা যায় কিনা আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, যে এআইটা কি? এআইটা মূলত হইলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হলো এমন একটি প্রযুক্তি যেখানে মেশিনকে মানুষের মতো শেখা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া হয়।
ডাটা এবং অ্যালগরিদমের মাধ্যমে। ওখানে কোডিং করে বিভিন্ন তথ্য উপাত্ত সেখানে দিয়ে দেয়, এবং তার ক্ষমতাটা এরকম থাকে যে ক্ষমতা বলে আপনি যে কোনো ধরনের প্রশ্ন তাকে করেন সে উত্তর দিতে পারে, মানুষের মতো উত্তর দিতে পারে, আপনাকে শিখাইতে পারবে, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে। তাকে যদি বলেন একটা সিদ্ধান্ত গ্রহণ করে দাও, সে আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে দিতে পারবে, এবং বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষমতাও তার রয়েছে, সেটা আপনাকে দিতে পারবে। আপনি কোনো একটা সমস্যার কথা আপনি তাকে বলবেন, বলার পরে দেখবেন যে সে এটার আস্তে আস্তে একটা সমাধান বিভিন্ন রকমের, আপনি বলবেন যে আমি একটা সমস্যার কথা বললাম, বলে আমার এটার 5টা সমাধান দাও। যেমন আপনি বললেন যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার এটার 5টা সমাধান দাও কিভাবে আমি রাস্তা পাবো, তখন দেখবেন সে 5টা সুন্দর সুন্দর পরামর্শ আপনাকে দিয়ে দিবে। তবে এই প্রম্পট গুলো, এই কমান্ড গুলো আমরা কিভাবে দিব, এটা হলো মূল বিষয়। তাহলে জাস্ট আমরা এআই টা কি জিনিস জানলাম। এআই মানে হলো এমন একটা প্রযুক্তি যেখানে মেশিনকে মানুষের মতো শিখা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া হয়। কিভাবে? বিভিন্ন তথ্য এবং নিয়ম নীতি প্রদানের মাধ্যমে। এটাই হলো এআই। সুতরাং আমরা চলে যাই, এআই কেন এত শক্তিশালী। এআই শক্তিশালী হওয়ার একটা বড় বর্তমানে কারণ হলো, আমার মনে হয় যে ইয়াহু 1998 এর সময় বা যেভাবে পড়ে গিয়েছিল গুগল আসার কারণে, আমার কাছে মনে হচ্ছে যে এআই আর কিছুদিন পরে গুগল এমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এআই এআই গুলো গুগলেরই, গুগল এআই গুলোকে নিয়ে আসছে। এআই মানুষ বর্তমানে এত বেশি সার্চ করে যে সার্চের ফলে অনেক সময় মানুষ গুগলের কথা ভুলে যায়, বর্তমান পরিস্থিতি এরকম। তো সুতরাং যে এটা হলো অনেক তথ্য তার কাছে আছে, অনেক তথ্য তার কাছে আছে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। যার কাছে যত বেশি তথ্য থাকে সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। এআই পাওয়ারফুল থাকার সবচেয়ে বড় একটা কারণ হলো এটা, তার কাছে তথ্য আছে। পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষা সে জানে না, যে ভাষা সে কমান্ড করতে পারে না, আপনাকে সাজেস্ট করতে পারে না। প্রম্পট, এই প্রম্পটটা কি? যে প্রম্পট হলো এআই কে নির্দেশ দেওয়া। প্রম্পটটা হলো এআই কে নির্দেশ দেওয়া, নির্দেশনা দেওয়া, যার উপর নির্ভর করে এআই কিভাবে চিন্তা করবে এবং কি আউটপুট আপনাকে দিবে, সেই সিদ্ধান্ত সে নেয়। এআই বুদ্ধিমান, কিন্তু সে অন্ধভাবে নির্দেশ মানে। যে এআই বুদ্ধিমান ঠিক আছে, কিন্তু আপনি যে কথাই বলবেন আপনি, সে এটা মানে আপনি যা বলবেন সেটাই সে বুঝবে, এর বাইরে সে কিছু বুঝবে না। এজন্য প্রম্পট কি? এআই কে আমরা কিভাবে কাজ করাতে চাই সেটা নির্দেশনা প্রদান করাই হলো এআই। সুতরাং আমরা এখানে প্রম্পট কিভাবে দিতে পারি? প্রম্পটটা দুই ভাবে হইতে পারে। একটা হলো মানে প্রম্পটটা আপনি দুই প্রম্পটের দুইটা ধরন, একটা হলো খারাপ প্রম্পট আর একটা হলো অত্যন্ত ভালো প্রম্পট। খারাপ প্রম্পটটা কি? আপনি মনে করেন কে এআই কে বললেন যে তুমি একটা পোস্ট লেখো, তুমি একটা পোস্ট লেখো। আরেকটা প্রম্পট হইলো ভালো, সেটা কি? তুমি একজন অভিজ্ঞ ইসলামিক এডুকেশন কনসালটেন্ট, কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য 200 শব্দের একটি অনুপ্রেরণামূলক পোস্ট লেখো। ভাষা হবে আবেগী কিন্তু মার্জিত। দেখেন রুল, কনটেক্সট, আউটপুট ফরম্যাট। মনে করেন আমি শুধু এইটুকু দিয়ে, জাস্ট এইটুকু যদি আপনি বুঝে যান, এই একটা জিনিস, আর কিচ্ছু আপনার লাগবে না। দেখেন আমি আমার একটা এআই এর মধ্যে যাই, যাই হলো চলে গেলাম তাদরিবুল মলিমিন ইনস্টিটিউট, দেন চলে গেলাম, ধরেন আমি আপাতত চ্যাট জিপিটিতে গেলাম। হ্যাঁ, আমি আপাতত চ্যাট জিপিটিতে গেলাম। এআই অনেকগুলো আছে, কোন এআই দিয়ে কি কাজ করবেন আমি আপনাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এটার উপর বেস করে আপনারা আসলে কাজগুলো করবেন এবং ঘাটাঘাটি করে দেখবেন। আমি এখানে চলে গেলাম, আমরা যে প্রম্পটটা দিছিলাম আমি এটাই নিয়ে আসি। দেখেন, তুমি একটা পোস্ট লেখো, জাস্ট আমি এটা বললাম যে তুমি একটা পোস্ট লেখো, আর কিচ্ছু কিন্তু আমি তাকে বলিনি। জাস্ট আমি তারে বলবো তুমি একটা পোস্ট লেখো, সে কি করে দেখেন। আমি তাকে বললাম তুমি একটা পোস্ট লেখো, সে দেখেন যে অবশ্যই কিন্তু একটু দিক নির্দেশন দরকার, পোস্টটা কিসের উপর, যেমন মোটিভেশন ইত্যাদি, এটা সে কিন্তু এখানে কোনো কিছু নিতে পারে নাই। দেখেন এখানে আমি দিয়ে দিলাম যে ফেসবুকের জন্য শুধুমাত্র, বা সিরিয়াস, এখানে দিয়ে দিলাম ফেসবুকের জন্য, ফর এফবি, আইজি এবং হলো লিঙ্কডইন। তিনটা দিয়ে দিলাম, তিনটা কমেন্ট আমি দিলাম যে তিনটার জন্য আমাকে ইয়া দাও, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, সে তিনটার জন্য কিন্তু আমাকে এখানে দেখেন সে একরকমের একটা প্রম দিয়েছে, মানে একটা পোস্ট আমাকে দিয়েছে। এখন মনে করেন একই জায়গাতে আমি এটা বললাম যে এই দুইটার পার্থক্য কি? দ্বিতীয়টার মধ্যে রুল আসবে, কনটেক্সট আসবে, আউটপুট ফরম্যাট ভালো আসবে।
যেমন দেখেন আমি এটাকে দিলাম, এটা দিলাম, দেওয়ার পর আমাকে কি দেয় দেখেন, যে প্রিয় কর্মী সুন্দর করে সে একজন এক্সপার্ট হিসেবে এখানে সে 200 শব্দের একটা আর্টিকেল কিন্তু সে আমাকে এখানে দিয়ে দিবে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ তো কিছু বলতেছেন না। আমার তো স্ক্রিন মনে হয় না দেখা যাচ্ছে। শিট ছাড়া আমি, দেখা যাচ্ছে স্যার। আমি যে চ্যাট জিপিটি দেখাচ্ছি এটা দেখা যাচ্ছে, চ্যাট জিপিটি দেখা যাচ্ছে। না না, শীট দেখাচ্ছে, শীট। আমি তো সেটাই বলছি, আমার যে চ্যাট জিপিটি দেখাচ্ছে না, এটা তো আপনারা কেউ কিছু বলতেছেন না। এখন দেখা যাচ্ছে চ্যাট জিপিটি। এই যে দেখেন আমি এখানে দুইটা প্রম্পট দিচ্ছি, একটা হলো শুধুমাত্র পোস্ট লেখো যেটা দিয়ে দিয়েছিলাম। এখান থেকে দেখাচ্ছে কিরকম, যে প্রথম আমাকে বলছে, আমি যখন আবার কমান্ড দিলাম তখন সে আমাকে ছোট একটা পোস্ট আমাকে সাজেস্ট করেছে। পরবর্তীতে আমি যখন, যে তুমি একজন অভিজ্ঞ ইসলামিক এডুকেশন কনসালটেন্ট হিসেবে আমাকে এই ভাবে একটা কাজ দাও, সে কিন্তু সুন্দরভাবে আমাকে দেখেন একটা কাজ অলরেডি দিয়ে দিয়েছে। দেখেছেন? তো সো এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজগুলো আমাদের মতো করে করতে পারি। এরপর আমরা দেখে আরেকটু কি আছে, যে অ্যাডভান্স প্রম্পট। অ্যাডভান্স প্রম্পটের মধ্যে আমরা সবসময় একটা কাজ করব, আমরা দিব যে তুমি একজন অভিজ্ঞ শিক্ষক, বা তুমি একজন, মানে যেই বিষয় নিতে চাবো সেই বিষয়ে তার আমরা এক্সপার্ট বানিয়ে দিব। আপনি মনে করেন সাইকোলজি নেবেন, আপনি বলবেন যে তুমি একজন সাইকোলজিস্ট এক্সপার্ট, তুমি আমাকে সাজেস্ট করো, আমার মাথায় এই সমস্যা, মনে এই সমস্যা, তুমি আমাকে সমাধান দাও। একদম সুন্দরভাবে আপনাকে সমাধান দিবে। তার বলবেন যে তুমি একজন অভিজ্ঞ হাই প্রফেশনাল এমবিবিএস ডাক্তার, অথবা কোনো একটা পদ দিয়ে দিবেন, সে আপনাকে সাজেস্ট করবে। আপনি তাকে বলবেন যে তুমি একজন এই অভিজ্ঞ দক্ষ প্রিন্সিপাল, তুমি আমাকে পরামর্শ দাও যে কিভাবে একটা প্রতিষ্ঠান চালাতে চালাইতে হয়। যেভাবে, যেটা বিষয়ে কমান্ড আপনি দিতে চান, সে বিষয়ে যখন তাকে আপনি কমান্ড দিবেন, সে ওইভাবেই কিন্তু, এইভাবেই কিন্তু আসলে আপনাকে সাপোর্ট দিবে। ঠিক আছে, সেভাবে আপনাকে সাপোর্ট দিবে। আমি আশা করি এটুকু আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যেমন চেইন অফ থট, যে ধাপে ধাপে চিন্তা করে উত্তর দাও, এটা বলতে পারেন। উদাহরণ কি, যে ধাপে ধাপে বিশ্লেষণ করে বলো এই বিজনেসে কেন লস হচ্ছে। দেখেন, আমি ধরেন আমি 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 আমার একটা কমেন্ট দিলাম, যে যে আমি এখানে দিলাম যে ধাপে ধাপে বিশ্লেষণ করে বলো যে আমার তাদ্রিবে কেন লস হচ্ছে। দেখেন আমাকে সে কিভাবে দেয়, ধাপে ধাপে সে কিন্তু আমাকে এটা বিশ্লেষণ করে দিবে। যদিও সে তাদ্রিব এখনো পর্যন্ত চিনে না, তাকে আমি চিনাই নাই। এখানে প্রথমে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি চ্যাট জিপিটি কে যে তথ্যগুলো দিবেন, সে চ্যাট জিপিটি অথবা এআই যে তথ্য দিবেন এটা সে সর্বজীবন মনে রাখবে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সে আসলে আপনাকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিবে। এজন্য আপনি যে বিষয়ে কথা বলতে যাবেন তার সাথে, সেভাবে তার আগে মানে বলবেন। যেমন আপনি মানসিক, প্রচন্ড মানসিক কষ্টে আছেন, অনেক বিরহ বেদনা আপনাকে মানে মানে গ্রাস করতেছে, আপনি তাকে বলেন যে মানে মানে প্রিয় বন্ধু, আজকে আমি অনেক বেশি সমস্যায় আছি। কি সমস্যা? আমার মন খারাপ, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার সাথে এই প্রবলেম হয়েছে। আপনার মাদ্রাসা মনে করেন শিক্ষক আপনার সাথে খারাপ ব্যবহার করছে, মতামত সাহেব করছে, তখন আপনি তার বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, তুমি একজন স্মার্ট হিসেবে তুমি আমাকে এটার ব্যাপারে একটু সাজেস্ট করো। তখন কিন্তু আসলে এভাবে সে কাজ করবে। আচ্ছা, এই হলো মোটামুটি কাজ। এই এআই এর মাধ্যমে আপনি কি কাজ করতে পারবেন? সমস্ত রকমের কাজ আপনি করতে পারবেন। সমস্ত কাজ আপনি এআই এর মাধ্যমে করতে পারবেন। আপনি প্রুফ সম্পাদনা, লেখা লেখি ইত্যাদি, আপনার যত রকমের কাজকর্ম আছে সবকিছু করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রম্পটটা কিভাবে দিবেন এটুকু আমি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিলাম। আপনারা ইনশাল্লাহ এই ব্যাপারে আশা করছি আরো বেশি, নিজের আরো নলেজ গ্যাদার করবেন। সেই আশা এবং প্রত্যাশায় আপনাদের কাছ থেকে দু একটা প্রশ্ন নিব। প্রশ্নের পরে আমরা আসলে চলে যাব হলো
কয়েক মিনিটের ব্রেকে, এবং এরপরে আমরা এই নতুন কাজ আমরা শুরু করবো ইনশাল্লাহ, মোতালার ক্লাস আমরা শুরু করবো। জি, আপনাদের মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, চট্টগ্রাম থেকে নানুপুরের ছাত্র। এখন বর্তমান মাদানী নাসাপে দ্বিতীয় বর্ষে পর্যন্ত ক্লাস নিই। মাশাআল্লাহ। এখন আপনার আসলে কিভাবে এই ক্লাস নিয়ে এই কোর্সটা করে আমি কিভাবে উপকৃত হয়েছি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটুকু বলতে পারি যে এই কোর্সটা করার পরে আমার দুই একটা জায়গার মধ্যে সহকারী সহকারী অফিস সহকারী হিসেবে আমাকে কয়েক জায়গায় ডাকছে। মাশাআল্লাহ। জি, মোতারাম শুনতে পাচ্ছি, বলেন। এটা আশা করছি সামনে, মনে হচ্ছে যে এটা প্রতিদিন ক্লাস এইরকম কোর্স বারবার করতে ইচ্ছে করে আর, মানে ইনশাআল্লাহ। আপনার কোর্সটা করার পর থেকে। ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন এটাকে আরো বেশি ইম্প্যাক্টফুল করতে পারি, আরো বেশি কার্যকরী করতে পারি, এই জন্য দোয়া করবেন। এবং আপনার মন্তব্য শুনে আসলে আমাদের ভালো লাগছে যে আমরা একটা কোর্সের আয়োজন করে আমরা আসলে এই জায়গাতে সফল, যে আপনারা নিজেদের ব্যক্তি জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারছেন এবং উপকৃত হচ্ছেন, এটা আমাদের চাওয়া। আল্লাহ তাআলা সহজ করুন। জি, আমরা ইনশাআল্লাহ এমনকি আশা করি কোর্সটার আপনার। জন্য জি। উস্তাদের কাছে ওই এটাও বলতে চাই যে এই কোর্সটা আসলে আমরা এভাবে গুরুত্ব দিয়েছি, অন্য কেউ কিভাবে নিয়েছে আমি জানি না, যে বাড়িতে নেট পাচ্ছি না, প্রচুর শীত, রাস্তায় বসে বসে শীতের মধ্যে ক্লাস করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সর্বোচ্চ বারাকা দান করুন, এবং এই কল্যাণময় করুন সবকিছু, এবং ফায়দা দান করুন। আমরা তো আশা করছি, আমরা এখানে যারা আছি প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, অবশ্যই আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে ভিডিও ফিডব্যাক এবং লিখিত ফিডব্যাক। এটা আপনাদের পরীক্ষা, যে পুরো কোর্সের মধ্যে আপনারা কি শিখেছেন, কতটুকু উপকৃত হয়েছেন, এটার উপর আপনারা ফিডব্যাক দিলে আপনাদের জন্য সার্টিফিকেট বানানো হবে। আর না হয় সার্টিফিকেট বানানো হবে না। এই জন্য এই পরবর্তী ক্লাস, অর্থাৎ আমাদের একটু পরে যেটা 20 থেকে শুরু হবে, সেটার জন্য আপনারা আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আমরা সর্বশেষ দিকে আমরা আপনাদের থেকে আরো ফিডব্যাক নিব। আহ, আপনারা যদি, মানে যাদের ব্রেক প্রয়োজন, যারা ব্রেক দিতে চান, যা আপনার একটু 5 মিনিট এই রেস্ট প্রয়োজন, আপনার একটু রেস্টে যেতে পারেন। আমরা 20 থেকে মোতালার ক্লাস শুরু করব। আর যদি কারো রেস্টের প্রয়োজন না হয়, তাহলে আমার সাথে এখানে আপনারা আপনাদের নিজেদের মত বিনিময় করতে পারেন। জি, আমরা 20 থেকে মোতালার ক্লাস শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। সাব্বির আহমদ বলছিলাম। হ্যাঁ, সাব্বির ভাই। এআই সম্পর্কে একটা কথা বলতে চাই আর কি। আমি জি। আজকের আমার মানে খুব আশ্চর্য লাগছে। জি। আমি মাদ্রাসায় ইংলিশ থেকে পড়াই। জি। তো আমি আজকে শয়তানি করে, আমাদের আজকে পরীক্ষা হচ্ছিল, ইংলিশ থেকে পরীক্ষা ছিল। তো আমি প্রশ্ন মানে আমার প্রশ্নটাকে ছবি তুলে আমি জেমিনিকে দিছি। জেমিনাইকে দিয়ে বললাম, তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও একজন প্রফেশনাল শিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষক হিসাবে, অথবা একজন তালেব ইলম হিসাবে তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও। সে আমাকে মানে 2 মিনিটের মধ্যে আমার 3 প্রশ্ন উত্তর উপরে লেখা ছিল আর কি, সিরেফ 3 সুয়ালাত কি জবাব মাত্র ভাই, সে 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিছে। এবং আশ্চর্য হলাম এই বিষয়টা দেখে যে সে ইলমুস সিগার যে উত্তরগুলো দিছে প্রায় 80% উত্তর তার সঠিক। জি, মানে এআই এই ধরনের অ্যাডভান্স হয়েছে। মানে আশ্চর্য হয়েছে এখানেই যে সে কিভাবে একটা কওমি মাদ্রাসার কিতাব সে কিভাবে এটা করতে পারে, মানে বা এটা এটা হলো সে যারা কিভাবে প্রমাণ, পাইতে পারে বা যারা এআই বানিয়েছে তারা সমস্ত কিছু এটার ভিতরে ঢুকাই দিছে। মানে এটাই আপনার মনে করেন যে ফেতনা বলেন, ভালো বলেন, সবকিছু এগুলো দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরে আমি মোটামুটি আমার আপনার। ছাত্রদেরকে বললাম যে তোরা 3 ঘন্টা উত্তর দিতে পারোস না, আর দেখ এআই তে 2 মিনিটে তোকে সব উত্তর দিয়ে দিছে। জি। আচ্ছা, এর কি অবস্থা? আর কোনো ভাই কোনো মতামত পেশ করবেন কিনা? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে দিন
ক্লাসটা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম দিকে যে শুনছিলাম চাকরির বিষয়ে, তেল ভাড়ার বিষয়ে, যে আমি তো প্রায় মসজিদের চাকরি প্রায় 7 বছর হয়ে গেছে। আগে যে মসজিদে আসছিলাম, তো ওই মসজিদের এই দুই গোষ্ঠীর মধ্যে একজন হইলো ক্যাশিয়ার আর আরেকজন হইলো ওই সভাপতি। তো মসজিদে যখন চাকরিরত আসলাম, একদিন একটা ঘটনা ঘটলো যে একজন সুদখোর মানুষ আর কি, তো ওই বেচারা আস্থা গ্রাম রে দাওয়াত দিছে, কিন্তু ইমাম এবং মসজিদে দাওয়াত দিতে আইয়া একবারে শেষ সময়, অর্থাৎ জোহরের নামাজের পরে হইলো মিলাদ। আর এর আগে কিছু আগে ইয়া দাওয়াতটা খালি দিছে যে হুজুর আমরা বাসাতে একটা দাওয়াত আছে, আপনি আর দুজনের দাওয়াত, হিসেবে দাওয়াত। আমরা হইলাম কি আচ্ছা যে দেখি কি করা যায়। তো নামাজের পরে আমরা আর গেছি না। এই বেচারা ভাই থুকাই আইসে, আমরা আইয়া হইতেছে যে হুজুর আপনারা দাওয়াত দেওয়া হইলো, আপনারা গেলাই না। আমরা হইলাম যে আমরা, আপনারা আসুন, আমরা ইমাম মসজিদ, আমরা সম্মানে আছি, সম্মানে থাকতাম, আপনারা আস্থা এলাকার মানুষের দাওয়াত দিতে পারছেন সকাল থেকে, জোহরের নামাজ পর্যন্ত আইয়া আপনারা ইমাম মসজিদ সাহেবের দাওয়াত দিয়া, এটা কতটুকু সঠিক? বা যারা আমরা ইমাম মসজিদ গেছি না, না যাওয়ার কারণে তারা